ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। আমরা পিজিটি বায়োলজি তোমাদের প্রিপারেশন দিয়ে আসছি। আজকে আমার তোমাদের প্রথম ক্লাস। এর আগে তোমাদের যে ক্লাসগুলো হয়েছে মেনলি বায়োলজি সাবজেক্টের উপরে ক্লাস হয়েছে, কিন্তু আজকে রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস ছিল জেনারেল যে তোমাদের পোর্শন থাকে সেখানে, সেই জেনারেল পোর্শন থেকে তোমাদের ক্লাস ছিল। তো আজকে আমরা ওভারঅল পুরো ইএমআরএস বিষয়টাকে নিয়ে ডিটেলসে দেখবো। ঠিক আছে, কারণ তোমাদের ইএমআরএস যে কোর্সটা চালু করা হয়েছে আজকে প্রথম ক্লাসের মাধ্যমে পুরো জিনিসটাকেই আমরা উপস্থাপন করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের যে ইএমআরএস কোর্সটা চালু করা হয়েছে, ঠিক আছে, সেখানে তোমাদেরকে দুটো আহ, একটা হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে, যেখানে তোমরা জয়েন রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং এখানে কোনো টেলিগ্রাম গ্রুপ তৈরি করা হয়নি। এই কারণে করা হয়নি কারণ তোমাদেরকে এই আমাদের প্রিপারেশন যে অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশন আশা করি তোমরা সবাই ডাউনলোড করেছো, এবং তাতে তোমাদেরকে রেজিস্টার করা হয়েছে। রেজিস্টার করে তোমাদেরকে প্রত্যেকে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তোমরা তোমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই অ্যাপ্লিকেশনটাকে তোমরা ওপেন করতে পারবে, এবং সেই অ্যাপ্লিকেশনের সমস্ত মেটেরিয়ালস, রেকর্ডেড ভিডিও থেকে শুরু করে পিডিএফ নোটস, ঠিক আছে, মানে সিলেবাস ওয়াইজ তোমাদেরকে সাজিয়ে রাখা হয়েছে। ঠিক আছে, প্রথমে আমি তোমাদেরকে সেই জিনিসটা একটু দেখিয়ে দিই, কারণ তোমরা অনেকেই কোয়েরি করছিলে যে কিভাবে আমরা রেকর্ডেড ক্লাস বা আমরা পিডিএফ নোটসগুলো পাবো। তো আমি যেহেতু কম্পিউটারে জয়েন করেছি, আমি আমাদের ওয়েবসাইটটাকে খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা কি করবে না, তোমরা তোমাদের যেটা অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনও করতে পারো। যার কাছে তোমরা ল্যাপটপ রয়েছে তোমরা ওয়েবসাইটটাকে ওপেন করতে পারো। দেখো আমি জাস্ট ওয়েবসাইটটাকে ওপেন করলাম। আমাদের ওয়েবসাইটটা তোমরা জানো, preparation.winyouall.com। তো এই preparation.winyouall.com এই ওয়েবসাইটটা তোমরা ঢুকতে পারো, কিংবা তোমরা যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছো সেই অ্যাপ্লিকেশনেও তোমরা অ্যাপ্লিকেশনটাকে অন করতে পারো। দেখবে অ্যাপ্লিকেশন অন করলে তোমাদের লগ ইন বলে একটা অপশন দেখাবে। এখানেও দেখো লগ ইন বলে একটা অপশন দেখাচ্ছে, দেখো ডান দিকে কর্নারে, আর অ্যাপ্লিকেশনে মিডিলেই দেখাবে। তোমরা জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমার যেহেতু এখানে তোমার বাই ডিফল্ট করা আছে বলে অলরেডি খুলে গেল, তবে তোমাদের কাছে এইরকম একটা দেখাবে। এই যে দেখো এইভাবে দেখাবে যে লগ ইনে ক্লিক করলে এখানে লগ ইন সেকশনে এখানে ফোন নাম্বার আর পাসওয়ার্ড দেখাবে। তো আমি একটা তোমাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য এখানে একটা তোমাদের হচ্ছে কি ডেমো একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা তোমাদের নিজেদের মোবাইল নাম্বার এবং তোমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা এন্ট্রি করবে। তো এখানে দেখো আমি ধরো একটা যে কোনো একটা দিচ্ছি, এখানে 7 দিয়ে তোমাদেরকে বলছি। আচ্ছা, তো তোমাদের যেটা আছে ছিল, দাঁড়াও, এটা বেশি নি, তারপর তোমাদেরকে বলছি। এটা হলো, এবার আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ডটা দিতে গেলে তোমাদের যে ভিডিওটা চলছে সেটা আবার অফ হয়ে যাবে। যাই হোক, তোমরা এখানে গেলে যাওয়ার মাধ্যমে তোমার কি দেখতে পাবে তাহলে, না এই পাসওয়ার্ডে তোমরা লগ ইন করলে, ঠিক আছে, তোমরা তোমরা যে কোর্সে জয়েন রয়েছে সেই কোর্সটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো সেই কোর্সে যে যারা জয়েন হচ্ছে তোমরা দেখতে পাবে। সেই কোর্সে গেলে তোমাদের কাছে আহ, এই ইএমআরএস যে কোর্সটা রয়েছে, ঠিক আছে, ইএমআরএস কোর্সটা, ঠিক আছে, তো সেই ইএমআরএস কোর্সে তোমরা চলে যাবে। এই ইএমআরএস কোর্সে গেলে দেখবে এখানে যে তোমাদের
এরকম একটা বায়োলজি ফাইল দেখাবে। সেই বায়োলজি ফাইলে তোমরা ক্লিক করলে এরকম দুটো ফোল্ডার দেখতে পাবে, একটা দ্য লিভিং ওয়ার্ল্ড আর দ্য সেল ইউনিট অফ লাইফ। তোমরা দ্য সেল ইউনিট অফ লাইফে গেলে দেখবে এখানে যতগুলো পিডিএফ পড়া মানে তোমাদের ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো এখানে দেখতে পাবে পিডিএফ হিসাবে। আবার এই যে দ্য লিভিং ওয়ার্ল্ড যেটা আমি পড়াবো, ঠিক আছে, এখানেও তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটা দেওয়া রয়েছে। সেই সঙ্গে দেখো আবার যদি তোমরা দেখে যাও মানে পোর্শনে যাও, তাহলে সেখানে তোমরা রেকর্ডেড ভিডিও গুলো সেকশন জন্য আলাদা দেখতে হবে। নাম্বার অফ ভিডিও, এখানে দুটো ভিডিও দেওয়া রয়েছে কারণ দুটো ক্লাস হয়েছে। বায়োলজি থেকে দেখো দ্য সেল দ্য ইউনিট অফ লাইফ, এখানে দুটো ভিডিও এখানে পরপর দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো একটা ভিডিও হচ্ছে দ্য সেল ইউনিট অফ লাইফ এবং 2 নম্বর ভিডিও দ্য সেল ইউনিট অফ লাইফ পার্ট 2। তাহলে এইভাবে তোমরা ওয়েবসাইটে বা তোমাদের অ্যাপ্লিকেশনে জিনিসগুলো দেখতে পাবে। যারা ক্লাস করছো তোমরা বুঝতে পারছো তো, যারা ক্লাস করছো? স্যার স্যার মোট তো 3টে ক্লাস হয়েছে। হ্যাঁ, মোট দুটো ক্লাস হয়েছে বাবা। এর আগের দিন ক্লাসটা আমি, ম্যাডামের 2 দিন হয়েছে। হ্যাঁ, আর একটা ক্লাস হচ্ছে কি ম্যাডামের আমার যে, 2 দিন আর একটা আপনি নিয়েছেন পরশুদিন যেটা। না না আমি ক্লাসটা নিতে পারিনি, সেটা আমি গ্রুপে লিখলাম না যে সে ক্লাসটা ও হয়নি। আচ্ছা, মানে হ্যাঁ, শুক্রবার দিন ক্লাসটা তাহলে হয়নি। না, শুক্রবারের ক্লাসটা আচ্ছা আচ্ছা, হয়নি। ওইটাই স্যার আমি কালকে মেসেজ করেছিলাম আর কি, বলছি ওই যেটা আপলোড করার জন্য আর কি, আমি যাই হোক, পাচ্ছিলাম তাহলে না, আমি তাহলে আসলে ক্লাস তাহলে করতে যেটা আমি পারিনি। কোশ্চেনটা বলছি বলো, তাহলে তোমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছ তো, এই যে ভিডিও বা পিডিএফ নোটস গুলো, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না? সৌমজিৎ না, দেখতে পাচ্ছ কন্টেন্টে সবাই? আছে তো, কন্টেন্টে গিয়ে আছে, ওগুলোতে কন্টেন্টে তো দেখতে আছে, পাবে কিন্তু কিন্তু বা স্যার ওই রেকর্ডিং গুলো মানে ওইটা ভিডিওতে পাবো না। ভিডিওতে লিংক 0 দেখাচ্ছে, ভিডিওতে আছে। লিঙ্ক নয়, ভিডিওতে ক্লিক করবে। ভিডিওতে দেখো দুটো ভিডিও দেওয়া হয়েছে। বা সৌমজিৎ তোমার কোনো অসুবিধা নেই, দেখতে পাচ্ছ সমস্ত জিনিসগুলো? হুম, ঠিক আছে। ওই অ্যাপসে গিয়েই পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এটা কোনোভাবে আর টেলিগ্রামে দেওয়া হচ্ছে না, এভাবেই দেওয়া হবে। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে কি তোমাদেরকে একটু সিলেবাস নিয়ে বলে দিই। আজকে যেহেতু তোমাদের জেনারেল পোর্শনের ক্লাস রয়েছে, তো তোমাদের এখানে সিলেবাস বলতে যে জেনারেল পোর্শনে রয়েছে সিলেবাস তোমাদের কি কি রয়েছে তুমি দেখতে পাচ্ছ এখানে। আহ, তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস বলে একটা পোর্শন রয়েছে। সেই জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের জানতে হবে পুরো জেনারেল নলেজ। মানে জেনারেল নলেজ মানে ব্যাপারটা তো বুঝতে পারছো তোমরা। এখানে তোমাদের জিকে যেটা বলতে হিস্ট্রি জানতে হবে, তারপরে তোমাদের জিওগ্রাফি জানতে হবে, তারপর তোমাকে পলিটিক্স জানতে হবে, পলিটি, বা তোমাকে হচ্ছে কি আনুষঙ্গিকভাবে যে পোর্শনগুলো থাকে তোমার ইভিএস, বা তোমার হচ্ছে কি আহ, এই সমস্ত জিনিসগুলো যেগুলো জিকে পোর্শনে থাকে তোমাদের, সেই জিনিসগুলো সমস্ত কিন্তু আহ, জানতে হবে, ঠিক আছে। তো এটা তোমাদেরকে নোটস দেওয়া হবে, পড়ানো হবে, সবটাই হবে, ঠিক আছে। আচ্ছা, সেই সঙ্গে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স মানে তাৎক্ষণিক যে সমস্ত ঘটনাবলীগুলো ঘটছে, মানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো সিলেবাস স্পেসিফিক্যালি হয় না, মানে সমস্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স মানে যাবতীয় যা কিছু ঘটছে বর্তমান সাপেক্ষে সেগুলো সব কিছু জানতে হবে। আচ্ছা, সেই সঙ্গে দেখো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকেটাকে স্পেশালি বলে দিয়েছে যে ফিল্ড অফ দ্য এডুকেশন, মানে এডুকেশন ফিল্ডে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স চলছে। হ্যাঁ, ধরো বিভিন্ন যে সমস্ত এডুকেশনের প্রকল্পগুলো শুরু হচ্ছে বা এডুকেশন নিয়ে যে সমস্ত জিনিসগুলো রিলেটেড, সেই রিলেটেড তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করবে। এবং সেই সঙ্গে দেখো রিজনিং এবিলিটি, এটা সিলেবাস মেনশন করে দিয়েছে। পাজল থাকবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে, ডাটা সাফিসিয়েন্সি থাকবে, সিট বেসড কোশ্চেন থাকবে, ভার্বাল রিজনিং থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমার ইনইকুয়ালিটি থাকবে, ইনইকুয়ালিটি যেটাকে আমরা বলি, ব্লাড রিলেশন, স্কোয়ার, সিরিজ, তারপর হচ্ছে তোমার ডাইরেকশন টেস্ট, এসারশন এন্ড রিজন, এবং হচ্ছে ভেন ডায়াগ্রাম। এগুলো তোমাদের হচ্ছে রিজনিং এবিলিটিতে থাকবে। যে সিলেবাস, এই সিলেবাস থেকেই কোশ্চেনগুলো থাকবে। আমরা চেষ্টা করবো এই পরের ক্লাসটায় তোমাদের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনটা হয়েছিল, প্রিভিয়াস 2023 যেটা হয়েছিল, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে করিয়ে দেওয়ার আর কি। কারণ তার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে মানে কি লেভেলের কোশ্চেন হয় এবং কি 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 কোশ্চেন হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এর পরের যে রবিবারের ক্লাসটা তোমাদেরকে আগে থেকে বলে রাখলাম, প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত জেনারেল কোশ্চেন থেকে যে সিলেবাস মানে কোশ্চেনটা এসেছিল, সেটা ক্লাসগুলি তোমাদের করানো হবে। আচ্ছা, এবার দেখো নলেজ অফ আইসিটি। নলেজ অফ আইসিটি বলতে যে মানে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ এখানে বলেছে ফান্ডামেন্টাল অফ দ্য কম্পিউটার সিস্টেম, বেসিস অফ দ্য অপারেটিং সিস্টেম, হ্যাঁ, এমএস অফিস কিবোর্ড,
শর্টকাট এবং দেয়ার ইউজেস, ইম্পর্টেন্ট কম্পিউটার টার্মস এন্ড অ্যাব্রিভিয়েশন, কম্পিউটার নেটওয়ার্ক সম্বন্ধে জানতে হবে, সাইবার সিকিউরিটি এবং ইন্টারনেট। ঠিক আছে, এগুলো সমস্ত এটা কার আন্ডারে রয়েছে না, তোমার হচ্ছে কি নলেজ অফ দ্য আইসিটি। আচ্ছা, টিচিং অ্যাপটিটিউড, বুঝতেই পারছো যেটা তোমরা বিএড করেছো সবাই, তো তাতে যে বিএড যে যা যা শিখেছো সেখান থেকে তোমাদের কোশ্চেন থাকবে। হ্যাঁ, টিচিং নেচার, তারপর হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স, অবজেক্টিভস, এন্ড বেসিস, তোমার হচ্ছে কি রিকোয়ারমেন্টস, লার্নার্স, ক্যারেক্টারিস্টিক্স, তারপর হচ্ছে তোমার ফ্যাক্টর এফেক্টিং টিচিং, টিচিং অফ দ্য মেথডস অফ দ্য টিচিং। ঠিক আছে, মেথডস অফ দ্য টিচিং সম্বন্ধে পড়তে হবে তোমাকে। হ্যাঁ, তারপর টিচিং এড সম্বন্ধে জানতে হবে এবং ইভ্যালুয়েশন সিস্টেম সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের টিচিং অ্যাপটিটিউড যেটা রয়েছে সেই টিচিং অ্যাপটিটিউডের সিলেবাস। এবার দেখো তোমাদের আরো কিছু জিনিস রয়েছে, যেমন এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটিস, বেস্ট পেডাগোগি অ্যান্ড কেস স্টাডি বেসড। বুঝতে পারলে, অর্থাৎ কিছু রয়েছে, এটা মেনলি তোমাদের খুব বেশি কোশ্চেন থাকে না, 5টি মতন কোশ্চেন থাকে। ঠিক আছে, তো তাতে হচ্ছে কি এখানে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড পেডাগোগি কিছু কোশ্চেন থাকে। সেটা সাবজেক্ট রিলেটেড কোশ্চেন। হ্যাঁ, তো এটা 5টা কোশ্চেন আছে, এটাও তোমাদেরকে পড়তে হবে। আর তোমাদের রয়েছে দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি, এনইপি 2020। ঠিক আছে, এটাও তোমাদের জানো যে আমাদের ভারতে যে এডুকেশন সিস্টেম তাকে সব 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 স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটিকে সবাইকে এক ছাতার নিচে আনার জন্য বা প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়মে কার্যকরী করার জন্য আমাদের এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে একটা মডিফাই সিস্টেম এসছে, যেটাকে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি বলে থাকি। আর 2020-তে যে সমস্ত রুলস রেগুলেশন গুলো রয়েছে সেইগুলো সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে, কারণ এখান থেকে টোটাল 5টা কোশ্চেন কিন্তু আসবে। আচ্ছা, জেনারেল ইংলিশ, এই আজকে তোমাদের ক্লাস রয়েছে জেনারেল ইংলিশ, তোমরা জানো। কারণ ইংলিশ আর হিন্দি যেহেতু কম্পালসারি পাস করতে হবে বা কম্পালসারি পেপার রয়েছে, তো এই জন্য আমরা এই ইংলিশটার উপর বেশি গুরুত্ব দিতে চাইছি। কারণ সব তোমরা জানো যে তোমাদের ইংলিশটা একটু সমস্যা রয়েছে। তো সেই জন্য এই জেনারেল ইংলিশের ক্লাসটা তোমরা প্রতি রবিবার তোমরা শুধুমাত্র জেনারেল ইংলিশের জন্য ক্লাস পাবে। সেটা কখন তোমরা জানো, রুটিন পেয়েছো সবাই, কোটা থেকে রয়েছে, কোটা থেকে রয়েছে গো? আজকে তোমাদের জেনারেল ইংলিশের ক্লাস কটা থেকে রয়েছে? সন্ধ্যে 7টা to 8টা। হ্যাঁ, 7টা থেকে 8টা। 7টা থেকে 8টা পর্যন্ত তোমাদের এই ক্লাসটা কিন্তু কেউ মিস করবে না, কারণ এই ক্লাসটা হচ্ছে কি তোমাদের জেনারেল ইংলিশের জন্য। এখানে যে যা 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 জিনিস রয়েছে, কারণ এখানে তোমাকে এই 10টা কোশ্চেন থাকে, তার মধ্যে কিন্তু 4টা কোশ্চেন কম্পালসারি পেতে হবে, মানে ঠিক করতে হবে। হ্যাঁ, মানে 4টা কোশ্চেন তোমাকে অবভিয়াসলি ঠিক করতে হবে, কারণ তোমাকে জানো জেনারেল ইংলিশ আর জেনারেল হিন্দি 40% মার্ক কিন্তু পেতে হবে। হ্যাঁ, 40% মার্ক পেলে তবে গিয়ে বাকি যে খাতাগুলো মানে যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো ইভালুয়েশন হবে। যদি তোমার এখানে 40% না পাও, তাহলে সেক্ষেত্রে বাকি মানে সাবজেক্ট গুলো বা আদার্স যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো কোনোভাবেই ইভালুয়েশন হবে না। তো সেক্ষেত্রে এখানে সিলেবাস কি রয়েছে দেখো, ভার্ব রয়েছে, টেন্স রয়েছে, হ্যাঁ, ভয়েস রয়েছে, সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট, আর্টিকেলস রয়েছে, কম্প্রিহেন্সিভ রয়েছে, কম্প্রিহেনশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাডভার্ব রয়েছে, এরার কারেকশন রয়েছে। হ্যাঁ, তারপরে যে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, আনসিন প্যাসেজ রয়েছে, মানে প্যাসেজ দিতে পারে সেখান থেকে কোশ্চেন দিতে পারে। ভোকাবুলারি রয়েছে, অ্যান্টোনিমস সিনোনিমস রয়েছে, গ্রামার, তারপর হচ্ছে কি তোমার ইডিয়মস এন্ড ফ্রেজেস। এই কোশ্চেন গুলো রয়েছে তোমাদের জেনারেল ইংলিশ থেকে। মানে এখান থেকে টোটাল 10টি কোশ্চেন আসবে, তার মধ্যে তোমাকে 4টা কিন্তু ঠিক করতে হবে। হ্যাঁ, তো এছাড়া তোমাদের দেখো জেনারেল হিন্দি পোর্শনটা রয়েছে। তো জেনারেল হিন্দিটাও তোমরা যারা ভয় করছো, তাই ভয় করার কিছু কারণ নেই, কারণ জেনারেল হিন্দিটা পুরো আমরা যেটা বেঙ্গলি আমরা পরীক্ষা দিয়েছি না, বেঙ্গলি, সেই বেঙ্গলির মতন। দেখো এখানে তোমাদের জেনারেল ইংলিশ থেকে তোমাদের সিলেবাস দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে সন্ধি রয়েছে, তাই না, সমাজ রয়েছে। সন্ধি যেটা আমাদের নর্মালি তোমরা বাংলায় যে সন্ধি বিচ্ছেদ গুলো শিখো বা করো, সেই সেই সাধারণ জিনিসগুলো এখানেই রয়েছে। ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ যেটাকে আমরা বলি। হুম, তো তার যে যে যেভাবে আমরা বাংলায় করে থাকি, সেই বাংলার মতনই এখানেও একই সিস্টেমে তোমাকে জানতে হবে। কি বললাম, বুঝতে পারলে? আচ্ছা, সমাজ কি জিনিস, সমাজও তোমরা জানো, যে সমস্ত ভাগগুলো রয়েছে সমাজে। হ্যাঁ, তো সেই সমাজের ক্ষেত্রেও তোমাকে সেই একই আহ, আহ, বাংলার নিয়মে এখানেও তোমাকে জানতে হবে, শুধু প্র্যাকটিস করলে হয়ে যাবে। তোমরা প্রিভিয়াস ইয়ার বললাম না, এর এর পরের দিন আমরা প্রিভিয়াস ইয়ারটা করাবো, তো তাহলে তোমরা দেখতে পাবে, বা তোমাদেরকে আমি দিয়ে দেবো আজকে, তোমরা একটু দেখবে কোশ্চেন গুলো। দেখবে হচ্ছে কি তোমাদের মনে হবে যে হ্যাঁ এগুলো পারবো আমরা। হ্যাঁ, নর্মালি বরং ইংলিশ কষ্ট, কিন্তু হিন্দি তোমাদের অনেক সোজা। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো
কি রয়েছে বিলোম শব্দ মানে বিপরীত শব্দ, যেটাকে আমরা তোমরা হচ্ছে কি তোমার বাংলায় আমরা বলি বিপরীত শব্দ, সেটা হচ্ছে বিলোম শব্দ বলা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে কি আহ তোমার হচ্ছে কি প্রধান মানে সমান্তর বা অভিমুখী কিছু শব্দ রয়েছে, ঠিক আছে, লিঙ্গ পরিবর্তন রয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার আহ কিছু মানে এরার থাকবে, মানে কিছু ভুল থাকবে, সেগুলোকে তোমাকে সঠিকভাবে করে লিখতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের হিন্দির জন্য একজন স্যার রিক্রুট করা হবে। এই অল্টারনেটিভলি তোমাদের ইংলিশ এবং হিন্দি ক্লাসটা অল্টারনেটিভলি হবে, ঠিক আছে, মানে স্যার আহ, একটা স্যার সপ্তাহে হিন্দি, হ্যাঁ বলো। যে এখানে স্যার হিন্দির ক্ষেত্রে কোন বানানটা সঠিক এগুলোও দিয়ে দেয়। একদম একদম, সেটাই তো বলছি যে কোনটা তোমার কোন বানানটা সঠিক, চারটা বানান দিয়ে দিলো, তার মধ্যে কোনটা হচ্ছে কি সঠিক সেটা তোমাকে চয়ন করতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমি যতটুকু দেখেছি যে জেনারেল ইংলিশের থেকে জেনারেল হিন্দিটা অনেকটা সোজা, মানে পাস করা খুবই সোজা আর কি। কিন্তু বরং এই ইংলিশটা যদি প্র্যাকটিসে তুমি না থাকো তাহলে কিন্তু তোমাকে মানে পাস করা কষ্ট হতে পারে, ঠিক আছে। তো তোমাদের এই জন্য এই দুটোকে যেহেতু কম্পালসারি পেপার 40% পেতে হবে, এই জন্য প্রতি রবিবার সকাল সন্ধ্যা 7টা থেকে তোমাদের 8টা, হ্যাঁ, এই হিন্দি এবং ইংলিশ অল্টারনেটিভলি তোমাদের ক্লাস হবে, ঠিক আছে, অল্টারনেটিভ করে তোমাদের ক্লাস হবে যাতে, এবং এটা 8 মাসের যে তোমাদের শিডিউল, তাই তো তোমাদের 8 মাস টোটাল তো রাখা হয়েছে। এই আট মাসেই তোমাদের এই জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি এটা ক্লাস চলবে, ঠিক আছে, কোনোভাবেই যাতে তোমরা না মানে তোমার হচ্ছে কি অসুবিধায় পড়তে পারো, তার জন্য এই দুটো পেপার থেকে তোমাদের কিন্তু ক্লাস চলবে। হুম, এটা হয়ে গেল তোমাদের জেনারেল পেপার, ঠিক আছে। তোমাদের যেহেতু আজকে জেনারেল পেপার ক্লাস ছিল, তো এই জন্য আমি তোমাদের জেনারেল পেপারের সিলেবাসটা বলে দিলাম যে এই হচ্ছে জেনারেল পেপার। আর জেনারেল পেপারে তোমরা জানো, আমি বলে দিই তোমাদেরকে, টোটাল তোমাদের কোশ্চান হয় 150টি কোশ্চান হয়, টোটাল কোশ্চান। টোটাল কোশ্চানের মধ্যে 150, আর এখানে থেকে 20টি কোশ্চান বাদ চলে যাবে কি জন্য তোমরা জানো, যে হিন্দি আর হচ্ছে কি তোমার ইংলিশের জন্য 10টা করে, তাহলে পড়ে থাকলো কত, 130টা কোশ্চান। এবার তার মধ্যে তোমরা জানো যে এই 130-এর মধ্যে সাবজেক্টের কোশ্চেন কটা তৈরি থাকে, কে বলতে পারবে? এর আগেও তো তোমাদেরকে আমি বলেছি সাবজেক্ট থেকে কটা থাকে, 80টা। 80টার মধ্যে পিওর সাবজেক্ট থেকে থাকবে হচ্ছে 70টা, আর পাঁচটা পাঁচটা থাকবে এই যে সাবজেক্ট রিলেটেড যে প্যাডাগোগি এবং এনইপি সিস্টেম, সেখান থেকে পাঁচটা পাঁচটা করে বাদ চলে যাবে, তাহলে পিওর সাবজেক্ট থেকে আসবে তোমাদের 70টা কোশ্চেন, ঠিক আছে, পিওর সাবজেক্ট থেকে। তাহলে যদি 80টা এই এই 130 থেকে 80 চলে যায়, তাহলে বাকি কত পড়ে থাকলো, না বাকি পড়ে থাকলো তোমার হচ্ছে কি, এদিকে হচ্ছে কি তোমার 30, আর এদিকে হচ্ছে তোমার 20, তাই তো, তাহলে 30, 20, 50, সেই 50টা হচ্ছে কোশ্চেন থাকবে তোমাদের এই জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, তারপরে হচ্ছে কি তোমার নলেজ অফ আইসিটি, টিচিং অ্যাপটিটিউড, ঠিক আছে, এই সমস্ত জিনিস থেকে তোমাদের বাকি কোশ্চেন গুলো থাকবে। তো সেক্ষেত্রে তো এবং জেনারেল বলো, এবিলিটিটা ভীষণ বড় বড় কোয়েশ্চেন দেয় ওখানে। হ্যাঁ, এটা তোমাকে আমি একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তোমাকে হ্যাঁ, যদি আগের বারে স্যার আমার 0.5 এর জন্য হয়নি আহ, আগেরটা। তাহলে তোমার হচ্ছে কি এবারে হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি, তাই না, এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা তোমার বেশি। তো এই জেনারেল এবিলিটি যেটা বলছো, তোমার রিজনিং এবিলিটি যেটা বলছো, তাহলে এটা তোমাকে কিছুটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করলে তুমি এগুলো পেরে যাবে। হ্যাঁ, তোমার আহ, যেগুলো তোমার এই যে বলছে যে ডাটা সাফিসিয়েন্সি বা সিটিং অ্যারেঞ্জমেন্ট বা ব্লাড রিলেশন, তো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হয়, মানে নর্মালি তুমি যদি নতুন মানে হও, তাহলে সেখানে যদি তুমি না প্র্যাকটিস করে চলে যাও, তাহলে তোমার কিন্তু সেখানে অসুবিধা হবে, ঠিক আছে, তোমার মনে হবে যে সমস্ত কোশ্চেন নতুন মনে হবে। তুমি যদি তোমার প্রত্যেকটা টাইপস থেকে 2-4টা করে কোশ্চেন প্র্যাকটিস করে যাও, তাহলে তোমার কিন্তু মানে জিনিসটা হচ্ছে কি বোঝা থাকলে তাহলে উত্তর করতে সুবিধা হবে। তো এটাও তোমাদের করানো হবে। তো আমি তোমাদের পরের যে ক্লাসটা রেখেছি, এর পরের দিনের যে ক্লাসটা হবে রবিবার, সেটা তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার, মানে প্রিভিয়াস ইয়ারে যত জেনারেল পেপার থেকে যা কোশ্চেন এসেছিল সমস্ত কোশ্চেন কিন্তু আমরা সলিউশন করবো, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন আমরা সলিউশন করবো। এই ক্লাসগুলো কিন্তু মিস করবে না, ঠিক আছে। তো দেখো, তাহলে আজকে আমি জাস্ট তোমাদেরকে সিলেবাসটা ডিসকাস করলাম, পরের পরের দিন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা ডিসকাস করবো এই জেনারেল পেপার থেকে। কিন্তু আজকে আমি যে ক্লাসটা তোমাদেরকে নেব, সেটা হচ্ছে কি দেখো, এর আগে যে তোমাদের ক্লাসটা শুক্রবার সম্ভবত, তাই তো, না শনিবার, শনিবার, হ্যাঁ, কালকে কালকে যে ক্লাসটা ছিল তোমাদের কোনো কারণে মিস হয়েছে, হ্যাঁ, আমাদের এখানে ইলেকট্রিসিটি প্রবলেম থাকার জন্য মিস হয়েছে, তো সেই ক্লাসটা আজকে আমি নেব, ঠিক আছে। তো সেই ক্লাসটা আমি নেব আজকে, তোমাদেরকে বায়োলজি আমি পড়াবো, ঠিক আছে, তোমাদের যেটা বায়োলজি ছিল সেই বায়োলজি জিনিসটা পড়াবো। আর বায়োলজিতে আমাকে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে
প্রথমে যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলোকে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমার ভাগে সেই ইউনিটগুলো রয়েছে। তো আজকে আমি তোমাদের যেটা পড়াবো, প্রথমে যেটা রয়েছে সিলেবাসে দেখবে দ্য লিভিং ওয়ার্ল্ড বলে। সেই লিভিং ওয়ার্ল্ডে যে সিলেবাসটা রয়েছে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, বায়োডাইভার্সিটি, নিডস ফর দ্য ক্লাসিফিকেশন, সি ডোমেইন অফ লাইফ, ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স, কনসেপ্ট অফ স্পিসিস অ্যান্ড ট্যাক্সোনমিক্যাল হেরিডিটি আর বায়োনোমিয়াল নমেনক্লেচার। এই 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 নোটটাও তোমাদের মানে যেটা ক্লাস মানে তোমার কি বলে পিডিএফ নোটসটা তোমাদের কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, মানে অ্যাপ্লিকেশনে দিয়ে দেওয়া হয়েছে, তাই না? তোমরা কিন্তু কিভাবে ডাউনলোড করতে পারবে, যদি অ্যাপ্লিকেশনে যদি ডাউনলোড না করতে পারছো, অ্যাপ্লিকেশনে যদি নোটসগুলো ডাউনলোড না করতে পারছো, তোমরা কি করবে, এই যে আমি যেভাবে তোমাদেরকে দেখালাম যে কিভাবে ওয়েবসাইটে ঢুকবে, ওয়েবসাইটে লগ ইন করবে, দিলে সেখানে গেলে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তোমাদের যেটা সুবিধা হবে সেভাবে তোমরা ডাউনলোড করে নেবে, বা তোমাদের অ্যাপ্লিকেশন দেওয়া তো থাকছে, সবসময় থাকবে, তোমরা সেখানে পড়তে পারো বা সেখান থেকে তোমরা জানতে পারো। কি বললাম বুঝতে পারলে? তো যেটা তোমাদের সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা করো। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে লিভিং যে ওয়ার্ল্ড রয়েছে সেখান থেকে আজকে আমাদের ক্লাস রয়েছে। আমরা প্রথমে প্রত্যেকটা সিলেবাসটাকে ধরে পড়ার চেষ্টা করব। প্রথম বায়োডাইভার্সিটি, তারপর নিড ফর ক্লাসিফিকেশন, থ্রি ডোমেইন অফ লাইফ, ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স, কনসেপ্ট অফ স্পিসিস অ্যান্ড ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি, বায়োনোমিয়াল নমেনক্লেচার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটা দেখো যে রয়েছে যেটা বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি কি জিনিস তোমাদের এর আগেও বলা হয়েছে যে বায়োডাইভার্সিটি। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, না বললে সমস্যা। তো তোমাদের যে এই ইএমআরএস পিজিটি বায়োলজি যে 2000 যে যে পরীক্ষাটা হচ্ছে বা হবে, বা 2023-এ যেটা হয়েছে, তোমাদের কোশ্চেনগুলো তোমাদেরকে বলে দিই। যেমন যারা নিট পরীক্ষা দেয়, সেই নিটে তোমরা জানো এনসিআরটি বেস্ট কোশ্চেন হয়, এনসিইআরটি বেস্ট কোশ্চেন হয়। এবার তোমরা যারা পিজিটি বায়োলজি পরীক্ষা দিয়েছো 2023-এ, তোমরা জানো এটাও কিন্তু তোমাদের কি কোথা থেকে এসে, এনসিইআরটি বইয়ের মানে পুরো একদম হুবহু কপি, অর্থাৎ ওই বইটাকে ফলো করেই তোমাদের কোশ্চেন দিয়েছি, তাই না? ও দিদি পরীক্ষা দিয়েছো তুমি তো জানবে যে এই বায়োলজি যে কোশ্চেন গুলো কিন্তু এনসিআরটি বেস্ট কোশ্চেন, তাই তো? আমি ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ স্যার, শুধু এটা নয়, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় সবগুলো স্যার এনসিআরটি একদম। একদম পুরো এনসিআরটি থেকেই তোমাদের লাইন টুকা কোশ্চেন রয়েছে, তো হ্যাঁ, ওদের সেক্ষেত্রে একদম ওদের স্যার ওদের যে কোটেশন গুলো, মানে ওদের পিছনে যে হুম কোটেশন সমেত কোয়েশ্চেন আছে, ওরকম বড় কোটেশন সমেতই কোয়েশ্চেন তুলে দিয়েছে। তুলে দিয়েছে, মানে পুরো এনসিআরটি বই থেকেই তুলে দিয়েছে। এবারে তার জন্য এই যে নোটটা আমি বানিয়েছি, এই নোটসটা পুরো এনসিআরটি বই থেকেই বানানো হয়েছে। মানে আমিও সেই এনসিআরটি বই থেকে নিয়ে এখানে তোমাদেরকে এই নোটসটা বানানো হয়েছে। তোমরা কি করবে, তোমরা যদি মানে সাপোর্টিং বুকস যদি তোমাদেরকে আমাকে বলো যে রেফার করতে, আমি তোমাদেরকে বলবো যে তোমরা এনসিআরটি, তোমরা জানো 11 এবং 12-এর আলাদা দুটো বই হয়। তোমরা এনসিআরটি 11 আর 12 বায়োলজির জন্য, ঠিক আছে, বায়োলজি তো জন্য, ইএমআরএস বায়োলজির জন্য তোমরা এনসিইআরটি বইগুলো কিনে নাও। ঠিক আছে, এই দুটো বই কিনে নিলেই, এই দুটো বই পড়লেই তোমরা সাবজেক্ট নিয়ে কোনো টেনশন থাকবে না। ঠিক আছে, আমরা তো পড়াবোই এনসিইআরটি থেকেই। ঠিক আছে, তো তোমরা যদি নিজের কাছে যদি বই চাও বলতে, মানে রেফারেন্স বই হিসাবে বা তোমাদের বই হিসাবে, তাহলে আমি বলবো এনসিইআরটি বইটাকে কিনে তোমরা থ্রোলি পড়ো। ঠিক আছে, অনেকে তোমরা জানো যে অনেকে হয়তো তোমরা নিটের টিউশন পড়াও। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের নিচে টিউশন পড়াতে গেলে এনসিআরটি পড়তে হবে। তো সেক্ষেত্রে তোমরা অ্যাডভান্স রয়েছে। হ্যাঁ, তো যারা হচ্ছে কি তোমাদের কাছে নেই, তোমরা কিন্তু এই এনসিআরটি বই দুটো কিনতে পারো। আর আমরা এই নোটস গুলো কিন্তু পুরো এনসিআরটি থেকেই টুকে, মানে টুকে করেছি বলতে পারো। ঠিক আছে, তো দেখো বায়োডাইভার্সিটি বলতে আমরা তাকেই বলবো যে বলছে ডিফারেন্ট টাইপস অফ এনিম্যাল, প্ল্যান্টস, মাইক্রো অর্গানিজমস আর প্রেজেন্ট অন আর্থ, কনসিডার্ড এজ বায়োডাইভার্সিটি অফ। অর্থাৎ আমাদের এই পৃথিবীতে, ঠিক আছে, শুধুমাত্র যে প্ল্যান্ট রয়েছে তা নয়, এনিমেল রয়েছে, মাইক্রো অর্গানিজমস রয়েছে, তাহলে এরা ডিফারেন্ট যে টাইপসের তোমার এনিমেল, ডিফারেন্ট টাইপসের প্ল্যান্টস, ডিফারেন্ট টাইপসের মাইক্রো অর্গানিজমস, এরাই কিন্তু আমাদের পৃথিবীতে বায়োডাইভার্সিটি তৈরি করেছে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে দেখো, এস্টিমেট করা গেছে সাইন্টিফিক্যালি। হ্যাঁ, কি করা গেছে না, সাইন্টিফিক্যালি নেমড অ্যান্ড ক্লাসিফাইড স্পিসিস আর 1.7 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি। তার মধ্যে দেখো 1.2 মিলিয়ন হচ্ছে অ্যানিমেল স্পিসিস পাওয়া গেছে, এবং 0.5 মিলিয়ন হচ্ছে কি তোমার প্ল্যান্ট স্পিসিস পাওয়া গেছে। ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে। এই এই যে তোমার প্রত্যেকটা লাইন কিন্তু থেকে পরীক্ষা প্রশ্ন হতে পারে। তাহলে 1.7 বিলিয়ন এর মধ্যে 1.2 মিলিয়ন হচ্ছে কি তোমার তোমার হচ্ছে অ্যানিমেল স্পিসিস, এবং 0.5 মিলিয়ন হচ্ছে কি তোমার
প্ল্যান্ট স্পিসিস হচ্ছে আইডেন্টিফাই করা হয়েছে। তো তার মধ্যে দেখো তোমরা নিশ্চয়ই পড়েছো সবাই যে সবচেয়ে এই যে প্ল্যান্ট এবং অ্যানিমেলের মধ্যে প্ল্যান্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি বায়োডাইভার্সিটি কার দেখা যায়, মানে সবচেয়ে বেশি হাইলি বায়োডাইভার্সিটি কোন প্ল্যান্ট মানে কোন ভাগে ক্ষেত্রে দেখা যায় তোমরা জানো? ফাঙ্গির ক্ষেত্রে। যদিও আমরা ফাঙ্গিটাকে আলাদা করে কিংডামে রেখেছি, তবে ফাঙ্গির মধ্যে সবচেয়ে বেশি বায়োডাইভার্সিটি দেখা যায়। আর এনিমেলের মধ্যে কাকে বলছে দেখো, হ্যাঁ, লার্জেস্ট এনিমেল গ্রুপস বলতে পারো সেটা হচ্ছে তোমার ইনসেক্ট মানে আর্থ্রোপোডস, তাই না? আর্থ্রোপোডের মধ্যে আমরা সবচেয়ে বেশি ভেরিয়েশন দেখতে পাই। এই জন্য বলছি হাইলি ডাইভার্স অ্যান্ড ম্যাক্সিমাম অফ দিস থ্রি ইন ট্রপিক্যাল রেন ফরেস্ট অ্যান্ড ট্রপিক্যাল ওশান। তাহলে এই যে ইনসেক্ট বা আর্থ্রোপোডস এদেরকে আমরা সবচেয়ে বেশি ডাইভার্স কন্ডিশনে দেখতে পাই। কোথায় পাওয়া যায়? ট্রপিক্যাল রেন ফরেস্ট এবং ট্রপিক্যাল ওশান রিজিয়নে এই ডাইভার্সিটিটা আমরা দেখতে পাই। কি বললাম বুঝতে পারলে? তো সেক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবে। এবার দেখো এখানে যদি আমরা বায়োডাইভার্সিটিকে ক্লাসিফাই করি, তোমরা সবাই জানো যে বায়োডাইভার্সিটিকে আমরা তিনটে ভাগে ভাগ করি, তাই তো? বায়োডাইভার্সিটিকে কটা ভাগে ভাগ করি? আমরা তিনটে ভাগে ভাগ করি। কি কি বায়োডাইভার্সিটি কি বলতে পারবে? কি কি টাইপস বায়োডাইভার্সিটির তিনটে টাইপস কি কি? না, বায়োডাইভার্সিটির ক্ষেত্রে বায়োডাইভার্সিটি এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে তোমার জেনেটিক ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটি, এটা স্পিসিস ডাইভার্সিটি, আর এটা তোমার হচ্ছে কি ইকোলজিক্যাল ডাইভার্সিটি। ইকোলজিক্যাল ডাইভার্সিটি, তাহলে এই তিনটে ভাগে ভাগ করি। এবং বায়োডাইভার্সিটি এই কথাটি প্রথম কে প্রবর্তন করেছেন এটাও তোমরা জানো, তাই না? বিজ্ঞানী নরম্যান মায়ার, তাই তো? নরম্যান মায়ার্স এবং কত সালে? 1985, তাই না? 1985-এ নরম্যান মায়ার তিনি প্রথম এই বায়োডাইভার্সিটি টার্মটাকে তিনি ইন্ট্রোডিউস করলেন। এবার তিনি কি করলেন দেখো এখানে, এই এই যে তোমার হচ্ছে ডাইভার্সিটিকে তিনটে ভাগে ভাগ করেন। একটা জেনেটিক ডাইভার্সিটি, এটা স্পিসিস ডাইভার্সিটি, এটা ইকোলজিক্যাল ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটি বলতে দেখো আমাদের যে সমস্ত লিভিং অর্গানিজমস রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে তোমরা জানো যে জেনেটিক মেটেরিয়াল হিসাবে জেনেটিক মেটেরিয়াল হিসাবে যে কম্পোনেন্ট থাকবে, ডিএনএ থাকতে পারে বা আরএনএ থাকতে পারে, যাই থাকুক না কেন, এই ডিএনএ কিংবা আরএনএ তাদের কিন্তু তোমার আহ, যে নাইট্রোজেন গ্যাসের বেসটা সবার কিন্তু সেম। এডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন প্রত্যেকের সেম। কিন্তু দেখো তা সত্ত্বেও তাহলে যদি সেম হয় তাহলে জেনেটিক ডাইভার্সিটি কেন তৈরি করছে? না, এদের এটা সেম থাকা সত্ত্বেও এদের প্রত্যেকের কি হয় না সিকুয়েন্স, ঠিক আছে, সিকুয়েন্স কি হয় ডিফারেন্স হয়, মানে প্রত্যেকের সজ্জাবিন্যাসটা আলাদা হয়। এই কারণে জেনেটিক ডাইভার্সিটি তৈরি করেছে। আবার স্পিসিস ডাইভার্সিটি কাকে বলছে? না দেখো আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা, সেটা এনিমেল বলো বা প্ল্যান্ট বলো যাই বলো না কেন, প্রত্যেকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না একই গ্রুপের আন্ডারে বা একই জেনাসের আন্ডারে, হ্যাঁ, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্পিসিস দেখতে পাই। তো সেই প্রত্যেকটা স্পিসিসের ক্ষেত্রে অনেক কিছু সামঞ্জস্য থাকলেও 100% আমরা মিল দেখতে পাই না, সামান্য কিছু বৈশিষ্ট্যের আমরা তফাৎ দেখতে পাই। তো সেই কারণে আমাদের কি করেছে না স্পিসিস ডাইভার্সিটি তৈরি করেছে। ঠিক আছে, নেক্সট যেটা বলেছে দেখো ইকোলজিক্যাল ডাইভার্সিটি। তো আমাদের ইকোলজিক্যালি দিক থেকে যদি দেখি আমরা, আমাদের কোথাও তোমরা জানো যে কোথাও পার্বত্য ভূমি, কোথাও সমভূমি, কোথাও তোমার হচ্ছে কি মরুভূমি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি তোমার তিনটে ভাগে ভাগ করা হলো। ঠিক আছে, একটা তোমরা জানো, একটাকে বলা হচ্ছে আলফা ডাইভার্সিটি, একটাকে বলা হয় বিটা ডাইভার্সিটি, একটাকে বলা হচ্ছে কি গামা ডাইভার্সিটি। আলফা, বিটা এবং হচ্ছে কি গামা ডাইভার্সিটি। তো আলফা ডাইভার্সিটি তোমরা মনে রাখবে যেটা স্মল ইউনিট এরিয়াতে যদি আমরা ডাইভার্সিটিকে স্টাডি করি, ঠিক আছে, একটা স্মল ইউনিট এরিয়া ডাইভার্সিটি যদি আমরা স্টাডি করি তখন তাকে আমরা কি বলি? আলফা ডাইভার্সিটি। ঠিক আছে, ধরো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বলতে পারি যে একটা আমাদের এই ধরো এই যে আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো স্টেট রয়েছে, মানে রাজ্য রয়েছে, প্রত্যেকটা রাজ্যকে তুমি আলফা ভাবো। ঠিক আছে, প্রত্যেকটা রাজ্যকে বোঝার জন্য তুমি আলফা ভাবো। তাহলে সেই রাজ্যের প্রত্যেকটা রাজ্যের যে ডাইভার্সিটিকে আমরা কি বলছি? না, আলফা ডাইভার্সিটি। এবার বিটা ডাইভার্সিটি কাকে বলে? না, দুটো কনজয়নিং যে তোমার হচ্ছে কমিউনিটি, সাপোজ হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি ইন্টার জোনাল যে রিজিয়ন রয়েছে,
তার যদি হচ্ছে কি তোমার ডাইভার্সিটিকে আমরা কি বলছি না বিটা। ধরো এই যে দুটো আমি যে রাজ্য বা স্টেটের কথা বলছিলাম, দুটো রাজ্য যখন পাশাপাশি থাকছে তাদের মধ্যে একটা বর্ডার বা রিজিয়ন আছে কাজ করছে, তাহলে এই যে বর্ডার রিজিয়ন অর্থাৎ তাদের মাঝখানে যে তোমার অঞ্চল যেটা রয়েছে বর্ডার রিজিয়ন হিসাবে, তাহলে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না যে ডাইভার্সিটি, সেটাকেই আমরা কি বলবো না বিটা ডাইভার্সিটি। তাহলে বিটা ডাইভার্সিটির ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে দুটো রিজিয়নের মধ্যবর্তী অঞ্চলে যে ডাইভার্সিটি কাজ করছে সেটাকেই আমরা কি বলবো না বিটা ডাইভার্সিটি হিসেবে বলতে পারি। আর গামা ডাইভার্সিটি কাকে বলছে না, এটা হচ্ছে কি তোমার লার্জ জিওগ্রাফিক্যাল কোনো এরিয়াতে যখন আমরা ডাইভার্সিটি স্টাডি করি তখন তাকে বলা হচ্ছে কি তোমার গামা ডাইভার্সিটি, মানে একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল। হ্যাঁ, অর্থাৎ আমরা যা বলছিলাম যে ভারতের ক্ষেত্রে অনেকগুলো রাজ্য, তুমি টোটাল ভারতটাকে ধরো, তাহলে এটা লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া হয়ে যাচ্ছে। তাহলে তখন হচ্ছে কি তার ডাইভার্সিটি যদি আমরা স্টাডি করি তাকে বলা হচ্ছে কি তোমার লার্জ তোমার যে তোমার তাকে বলা হয় গামা ডাইভার্সিটি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই জিনিসটা তোমরা কিন্তু পড়বে। এবার দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি দেখো না ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন তোমাদের যেহেতু সিলেবাসে রয়েছে নিডস অফ ক্লাসিফিকেশন, তো তার আগে একটু দেখে নাও ক্লাসিফিকেশন সম্বন্ধে। তো দেখো ক্লাসিফিকেশন দেখো আমরা জাস্ট কি করেছি না দ্য মেথডস অফ প্লেসিং অর্গানিজমস ইনটু গ্রুপস অন দ্য বেসিস অফ দ্য সিমিলারিটিজ এন্ড ডিসিমিলারিটিজ। ওকে, আমরা তোমরা জানো যাতে স্টাডির সুবিধা হয় বা কোনো অর্গানিজমসকে আমরা সঠিকভাবে সাইন্টিফিক্যালি জানতে পারি, তো তার জন্য এই পৃথিবীতে যত লিভিং অর্গানিজমস রয়েছে তাদেরকে আমরা সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস উপর ভিত্তি করে একটা সিস্টেমেটিক ওয়েতে যে অ্যারেঞ্জমেন্ট করেছি বা গ্রুপিং করেছি, হ্যাঁ, বা ক্যাটাগরিতে ভাগ করেছি, সেটাকেই বলা হয় ক্লাসিফিকেশন। তো সেই ক্লাসিফিকেশন হিসাবে আমরা বলতে পারি যে তোমার এই ক্লাসিফিকেশন করার জন্য কি হয়েছে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে, যাতে করে আমরা এই পৃথিবীতে সমস্ত মাইক্রো অর্গানিজমস গুলোকে জানতে পেরেছি। তো তার তার পিছনে কিছু কারণ রয়েছে, মানে কিছু দরকার ছিল। এই ক্লাসিফিকেশনে কি নিডস ছিল দেখো, নিড গুলোর মধ্যে প্রথম হচ্ছে দেখো এই যে ভাস্ট নাম্বার অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলস রয়েছে, স্পিসিস আর প্রেজেন্ট, তো তাদেরকে একটা ক্লাসিফিকেশন না করলে একসঙ্গে তাদেরকে হচ্ছে কি জানা সম্ভব নয়, তাই না? আলাদা আলাদা ভাবে তাকে জানা সম্ভব নয়, এটা ক্লাসিফিকেশন করে নিলে এই যে ভাস্ট নাম্বার অফ অ্যানিমেল প্ল্যান্ট, তো তার জন্য আমরা ক্লাসিফিকেশন করে নিয়েছি। নেক্সট বলছে ডাইভার্সিটি ইন দ্য ফর্ম স্ট্রাকচার এন্ড কমপ্লেক্সিটি অফ দ্য অর্গানিজমস। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা ডাইভার্সিটি রয়েছে, কমপ্লেক্সিটি রয়েছে। আচ্ছা, সেই সঙ্গে দেখো ইট ইজ ইম্পসিবল টু স্টাডি অল দ্য অর্গানিজমস অন ইন্ডিভিজুয়াল বেসিস অর সেপারেটলি। তাই না? এটা 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 কি সম্ভব যে যদি আমরা আলাদা আলাদা করে প্রত্যেকের ক্ষেত্রে স্টাডি করি, তাই না? তাহলে সেটা কোনোদিন সম্ভব নয়। সেটা আমাদের একটা জীবন কেটে গেলেও আমরা সমস্ত অর্গানিজমসকে আমরা ধরে ধরে স্টাডি করতে পারবো না। তাহলে যদি ক্লাসিফিকেশন করা হয়, সেই ক্লাসিফিকেশনে যদি দু একটা একই ক্লাসের আন্ডারে দু একটা অর্গানিজমসকে যদি আমরা স্টাডি করতে পারি, তাহলে আমাদের ওটা স্টাডি করতে অনেকটা সুবিধা হয়ে যাবে, কম সময়ে সেটা সম্ভব হয়ে যাবে। আচ্ছা, ফর দ্য কেস অফ দ্য স্টাডিং র্যাঙ্ক ক্যাটাগরি, তাই না? প্রত্যেকের হচ্ছে কি একটা অর্গানিজমসে তার কোথায় তার র্যাঙ্ক কি, তার ক্যাটাগরি কি, এই সমস্ত জিনিস জানার জন্য। ফিউ আদার নিডস অফ দ্য ক্লাসিফিকেশন আর কি কিছু কারণ আলাদা রয়েছে দেখো, যেমন টু আন্ডারস্ট্যান্ড ইন্টার রিলেশনশিপ, অর্থাৎ দুটো তোমার হচ্ছে কি স্পিসিসের মধ্যে বা দুটো অর্গানিজমসের মধ্যে কি রিলেশনশিপ রয়েছে সেটা আমরা জানতে পারবো। তাদের মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটা আমরা জানতে পারবো। তারপর বলছে ডেভেলপমেন্ট অফ দ্য বায়োলজিক্যাল সায়েন্স লাইক বায়োজিওগ্রাফি নিডস এ বেস ফ্রম এ ক্লাসিফিকেশন। তাই না? ক্লাসিফিকেশনের জন্য এই যে বায়োজিওগ্রাফির দরকার পড়ছে। তোমার হচ্ছে এক্সাক্ট আইডেন্টিফিকেশনে ক্লাসিফিকেশনের জন্য আমাদেরকে কি জানতে হয় না ক্লাসিফিকেশন করা দরকার রয়েছে। তাহলে এগুলো হচ্ছে কি তোমার কি কারণে আমরা ক্লাসিফিকেশন করার প্রয়োজন রয়েছে, সেই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবে। এবার দেখো আমাদের যে ক্লাসিফিকেশন করা হয়েছে, ঠিক আছে, সেই ক্লাসিফিকেশনের যদি আমরা টাইপস দেখি, ঠিক আছে, তোমরা জানো যে ক্লাসিফিকেশনকে আমরা তিনটে ভাগে পর্যন্ত ভাগ করা হয়েছে। একটা তোমরা জানো যে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, একটা তোমরা জানো ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, আর একটা রয়েছে কি না তোমার ফাইলোজেনেটিক সিস্টেম অফ ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ঠিক আছে, তাহলে এই তিনটে ভাগে আমরা ভাগ করেছি, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, আর হচ্ছে কি তোমার আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন।
তো প্রথমে আমরা দেখবো, দেখো এগুলো সব কিন্তু এনসিইআরটি থেকেই মানে তোলা হয়েছে, তো সেক্ষেত্রে কোনোভাবেই এগুলোকে অ্যাভয়েড করলে চলবে না। তো প্রথমে দেখো যেটা আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এই আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনে কি বলা হচ্ছে না, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনে বলা হচ্ছে যে তার বেসিস কি ছিল না, ওয়ান অর টু মরফোলজিক্যাল ক্যারেক্টার অনলি, মানে শুধুমাত্র মরফোলজিক্যাল ক্যারেক্টারটাকে নেওয়া হয়েছে। দেখো, ওভারঅল মরফোলজি ইজ নট কনসিডার, মানে এখানে এই আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনে যখন সায়েন্টিস্টরা ক্লাসিফিকেশন করেছিলেন, তারা কিন্তু পুরো মরফোলজি ক্যারেক্টারগুলোকে তারা নেননি। তারা একটা কিংবা দুটো মরফোলজি ক্যারেক্টারের বেসিসে তারা এই তোমার ক্লাসিফিকেশন করেছে। তার মধ্যে দেখো, যেমন এরিস্টটল, ইনিও আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনে পার্টিসিপেট করেছিলেন। তিনি ক্লাসিফাই করলেন প্ল্যান্টকে কিসের উপর ডিপেন্ড করে না, তিনি ভাগ করলেন যে প্ল্যান্ট আর থ্রি ক্যাটাগরি। একটা দেখো ট্রি, এটা সার্ক, এটা হচ্ছে তোমার হার্ট। কি বললাম বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল সিস্টেম ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু এরিস্টটল। তিনি প্ল্যান্ট কিংডমকে তিনটে ভাগে ভাগ করলেন, ট্রি, সার্ক এবং হার্ট। আবার দেখো, ক্লাসিফিকেশন প্রপোজড বাই লিনিয়াস ইজ সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, ঠিক আছে। এবং দেখো লিনিয়াসের ক্ষেত্রেও তার ভূমিকা ছিল, কিন্তু লিনিয়াস যে ক্লাসিফিকেশনটাকে তোমার নিয়েছিলেন, তিনি সেক্সুয়াল ক্যারেক্টার এর উপর বা সেক্সুয়াল সিস্টেমের উপর তোমার হচ্ছে ভিত্তি করে তিনি ক্লাসিফিকেশনটা করেছিলেন। এবং দেখো, কেরোলাস লিনিয়াস ক্লাসিফাইড প্ল্যান্ট কিংডম অন দ্য বেসিস অফ দ্য অনলি টু ফ্লোরাল ক্যারেক্টার। হ্যাঁ, তিনি দেখো মাত্র দুটো ফ্লোরাল ক্যারেক্টারকে নিয়েছিলেন, কিন্তু এটা তো সঠিক নয়। কারণ যখন আমরা ক্লাসিফিকেশন করব, সমস্ত ফ্লোরাল ক্যারেক্টারকে নিয়ে করা উচিত। কিন্তু দেখো এখানে সমস্ত মরফোলজিক্যাল ক্যারেক্টার না নিয়ে একটা কিংবা দুটো নেওয়া হয়েছে, যে সেই কাজটা কেরোলাস লিনিয়াসও করেছিলেন। তিনি যে ফ্লোরাল ক্যারেক্টারগুলো নিয়েছিলেন, একটা নিয়েছিলেন স্টেমেন ক্যারেক্টার, আর একটা নিয়েছিলেন কার্পেল ক্যারেক্টার। কি বলা বুঝতে পারল? তো এই স্টেমেন এবং কার্পেল ক্যারেক্টার নিয়ে যখন তিনি ক্লাসিফিকেশনটা করেছিলেন, তো সেক্ষেত্রে দেখো, অন দ্য বেসিস অফ স্টেমেন এন্ড কার্পেল, কেরোলাস লিনিয়াস ক্লাসিফাইড প্ল্যান্ট কিংডম ইনটু 24 ক্লাসেস। টোটাল হচ্ছে কি তোমার 24টা ক্লাসে তিনি প্ল্যান্টকে ভাগ করেছেন। তাহলে এখানে দেখো, এটা তো কিন্তু ঠিক নয়, কারণ শুধুমাত্র যে একটা ফ্লাওয়ার ক্যারেক্টার হিসাবে আমরা স্টেমেন কিংবা কার্পেল দেখতে পাই তা নয়। তোমরা জানো ফ্লোরাল ফর্মুলা, ফ্লোরাল ডায়াগ্রাম, তোমরা জানো তোমার হচ্ছে কি কোহেশন, এডেশন, বাকি যে সমস্ত ফ্লোরাল পার্ট রয়েছে, হ্যাঁ, তোমার হচ্ছে কি এলিক্স, করোলা, এন্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, কত কি রয়েছে, তো সেগুলোকেও নেওয়া উচিত, তাদের ক্যারেক্টারগুলো ধরা উচিত। কিন্তু এখানে শুধুমাত্র কাকে ধরা হলো না, শুধুমাত্র স্টেমেন এবং কার্পেল ক্যারেক্টারকে নিয়ে কেরোলাস লিনিয়াস টোটাল যে প্ল্যান্ট কিংডমকে 24 ক্লাসে ভাগ করলেন। এবং আউট অফ 23 ক্লাসেস অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টস অ্যান্ড 1 ক্লাস অফ দ্য নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। অর্থাৎ এই 24 ক্লাসের মধ্যে কেরোলাস লিনিয়াস বললেন যে 23 ক্লাস রয়েছে যারা ফ্লাওয়ারিং প্ল্যান্ট, যাদের প্রতি ফ্লাওয়ার হয়, হ্যাঁ, যাদেরকে আমরা ফেনেরোগেমস বলি, তাই না? যাদের ফ্লাওয়ার হয় তাদেরকে আমরা কি বলি? ফেনেরোগেমস বলি। আর বাকি একটা ক্লাস রয়েছে যারা হচ্ছে কি তোমার নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, যাদেরকে বলা হয় ক্রিপ্টোগেমস। ক্রিপ্টোগেমস মানে নন ফ্লাওয়ারিং প্ল্যান্টকে আমরা কি বলি? ক্রিপ্টোগেমস। যাদের ফ্লাওয়ার হয় না তাদেরকে বলা হচ্ছে ক্রিপ্টোগেমস। এবার এখানে একটা নোটস করতে বলেছে, দেখো ইম্পর্টেন্স বলছে, ইন আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন দ্য প্ল্যান্টস বিলঙ্গিং টু দ্য সেম গ্রুপস শো অনলি ওয়ান অ্যান্ড টু সিমিলার ক্যারেক্টার হোয়াইল ডিসিমিলার আর মোর। অর্থাৎ বলছে এই আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনের সবচেয়ে বেশি ড্রব্যাক বা সবচেয়ে বেশি অসুবিধা কোথায় না, যখন হচ্ছে ক্লাসিফিকেশনটা কমপ্লিট করা হলো, তারপর হচ্ছে কি যখন তাকে ওভারভিউ করা হচ্ছে, তখন দেখা গেল যে একই গ্রুপের মধ্যে যে দুটো গ্রুপ পড়ছে তাদের মধ্যে মাত্র একটা কিংবা দুটো ক্যারেক্টারের সিমিলারিটি দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম ডিসিমিলারিটি দেখা যাচ্ছে। এটা কি তোমরা বলো, এটা কি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যেতে পারে? বলো, এটা কোনোভাবেই কি অ্যাকসেপ্ট করা যেতে পারে? না, যেতে পারে না। কেন যেতে পারে না? কারণ এসে কি দেখো, ম্যাক্সিমাম ক্যারেক্টার যদি ডিসিমিলারিটিস হয়, একটা দুটো যদি সিমিলারিটিস হয়, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই সেই দুটো গ্রুপকে আমরা বলতে পারবো না তারা সেম গ্রুপের আন্ডারে। তো এই জন্য এই আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন কিন্তু বাদ চলে গেছে। পরবর্তীকালে এসেছিল দেখো ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য নেওয়া হয়েছে দেখো, ভালো করে শোনো। দেখো, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনে যে যে ক্যারেক্টার বা যে যে বৈশিষ্ট্যগুলোকে নেওয়া হয়েছে, যেমন হচ্ছে কি তোমার কমপ্লিট মরফোলজি, ঠিক আছে, পুরো মরফোলজিটাকে নেওয়া হয়েছে। অ্যানাটমি, তোমরা জানো ইন্টারনাল ক্যারেক্টার স্টাডি করাকে অ্যানাটমি বলা হয়। মরফোলজি মানে এক্সটার্নাল ক্যারেক্টারগুলোকে যখন স্টাডি করা হয়। সাইটোলজি, তাই না, সাইটোলজি সম্বন্ধে সেল তথ্য যেগুলো বলা হয়। এমব্রায়োলজি এন্ড আদার ক্যারেক্টার্স অ্যাকসেপ্ট ফাইলোজেনি আর কনসিডার টু ক্লাসিফাই দ্য অর্গানিজম। শুধুমাত্র ফাইলোজেনেটিক যে রিলেশনশিপটাকে বাদ দিয়ে বাকি যে সমস্ত ক্যারেক্টার, সেটা মরফোলজি হতে পারে, অ্যানাটমি হতে পারে, সাইটোলজি হতে পারে, এমব্রায়োলজি হতে পারে, সমস্ত ক্যারেক্টারগুলোকে ধরে গ্রুপিং করা হলো বা অ্যানিমেলগুলোকে বা অর্গানিজমগুলোকে ক্লাসিফাই করা হলো।
তো এই জন্য বলছে যে ন্যাচারাল সিস্টেম ইজ বিলিভ টু দ্য বেস্ট ক্লাসিফিকেশন। সেই সময় মনে করা হতো যে ন্যাচারাল সিস্টেমটা, সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা হচ্ছে সবচেয়ে বেস্ট ক্লাসিফিকেশন। ইট রিপ্রেজেন্টস দ্য ন্যাচারাল সিমিলারিটিজ এন্ড ডিসিমিলারিটিজ অফ দ্য প্ল্যান্ট। অর্থাৎ এখানে যেহেতু তোমার হচ্ছে কি দুটো অর্গানিজমস এর মধ্যে কতটা সিমিলারিটি রয়েছে, কতটা ডিসিমিলারিটি রয়েছে, তারপর ভিত্তি করে করা হচ্ছে। ইট রিপ্রেজেন্টস দ্য ইন্টার রিলেশনশিপ এবং প্ল্যান্টস। এটা 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 দেখো দুটো প্ল্যান্টের মধ্যে ইন্টার রিলেশনশিপ কতটা রয়েছে সেগুলো আমরা কিন্তু জানতে পারি। এবং দেখো ইন দিস ক্লাসিফিকেশন দ্য প্ল্যান্টস বিলঙ্গিং টু দ্য সেম গ্রুপ, ঠিক আছে, যে সমস্ত প্ল্যান্ট হচ্ছে কি তারা সেম গ্রুপের মধ্যে পড়ছে, হ্যাঁ, সো মেনি সিমিলারিটিস, যেটা তোমরা আর্টিফিশিয়ালে দেখছিলে যে তারা সেম গ্রুপের মধ্যে শুধুমাত্র একটা দুটো সিমিলারিটি রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে তোমার ডিসিমিলারিটি রয়েছে। কিন্তু ন্যাচারাল সিস্টেম ক্লাসিফিকেশনে দেখা গেল যে দুটো সেম গ্রুপের আন্ডারে যে তোমার হচ্ছে কি প্ল্যান্ট রয়েছে, তাদের মধ্যে হচ্ছে কি তোমার ম্যাক্সিমামটা সিমিলারিটিস তোমার হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার দেখো while the artificial classification তোমরা দেখেছিলে plants belonging to the same groups, এখানে দেখো মাত্র একটা কিংবা দুটো সিমিলারিটি ছিল আর ম্যাক্সিমামটা হচ্ছে তোমার ডিসিমিলারিটি ছিল। এই পয়েন্টটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। কি বললাম বুঝতে পারলে? এটা কি বললাম তোমরা বুঝতে পারলে যে আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের যদি আমরা ডিফারেন্স দেখি, তাহলে তোমরা বলবে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনে দুটো অর্গানিজমস এর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা কিংবা দুটো সিমিলারিটি ছিল, ম্যাক্সিমামটা হচ্ছে কি তোমার ডিসিমিলারিটি ছিল। কিন্তু তোমার ন্যাচারাল সিস্টেম ক্লাসিফিকেশনে পুরোটাই হচ্ছে দুটো একই গ্রুপের আন্ডারে দুটো অর্গানিজমস এর মধ্যে ম্যাক্সিমামটাই সিমিলারিটিস আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা আর্টিফিশিয়াল সিস্টেমের থেকে উন্নত, তাই না? এটা মনে রাখবে। আচ্ছা, এবার বলছে ওয়ান অফ দ্য বেস্ট ন্যাচারাল ক্লাসিফিকেশন ওয়াজ গিভেন বাই বেনথাম এন্ড হুকার। ঠিক আছে, বেস্ট ক্লাসিফিকেশন কে দিয়েছিল, মানে এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কার দ্বারা করা হয়েছে না, বেনথাম এন্ড হুকার। এবং তিনি একটা বই লিখেছিলেন, তার নাম কি জেনেরা তোমার হচ্ছে কি প্লান্টারাম। এই জেনারেল প্লান্টারামে তিনি এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন সম্বন্ধে তিনি হচ্ছে কি বর্ণনা দিয়েছিলেন। ঠিক আছে, এই দুজন সায়েন্টিস্ট, একজন হচ্ছে দেখো, একজন হচ্ছে কি তোমার বেনথাম হুকার, এবং একজনের নাম হচ্ছে তোমার একজন নাম বেনথাম, একজন নাম হুকার। ঠিক আছে, তাহলে বেনথাম আর হুকার এরা দুজন কি করেছে না তোমার এই ক্লাসিফিকেশন করেছে এবং জেনারেল প্লান্টারামে সেটাকে নথিভুক্ত করেছে। এবার দেখো ইন দিস সিস্টেম প্ল্যান্টস আর ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ নাম্বারস অফ সিমিলারিটিজ এন্ড ডিসিমিলারিটিজ। ঠিক আছে, এই ক্লাসিফিকেশনে কি করা হলো না তোমার হচ্ছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ সিমিলারিটিজ এন্ড ডিসিমিলারিটিজ গুলো কেনা হলো। দিস ক্লাসিফিকেশন ইজ ইজি carried out using the computer is based on the observation character। মানে এখানেও কম্পিউটার সিস্টেমটাকেও নেওয়া হয়েছিল যাতে কাজ করতে সুবিধা হয়, যেহেতু সিমিলারিটি ডিসিমিলারিটিটাকে করা হবে। আর in this classification number and codes are assigned to all the characters and the data are prepared and then proposed. These organisms which have maximum similarities are placed and same group, and in this way each character is given equal importance and at the same times hundreds of the characters can be considered। ভালো করে শোনো তাহলে কি করে করা হলো। ঠিক আছে, তাহলে প্রথমে বিভিন্ন অর্গানিজমস কে নিয়ে তাদের হচ্ছে কি তোমার বৈশিষ্ট্যগুলোকে নথিভুক্ত করা হলো। নথিভুক্ত করে, ঠিক আছে, ধরো তুমি 10টা স্পিসিস নিলে, 10টা স্পিসিসের প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার গুলোকে একটা করে দুটো করে লেখা হলো। ঠিক আছে, লিখে তাদের মধ্যে এই 10টা স্পিসিসের মধ্যে দেখা গেল এমন দুটো স্পিসিস পাওয়া যাচ্ছে যাদের মধ্যে 10টা ক্যারেক্টারটা হচ্ছে সিমিলার পাওয়া যাচ্ছে। বুঝতে পারলে, মানে 10টা ক্যারেক্টারটাই একই দুটো দুটো স্পিসিসে। তাহলে আমরা বলতে পারি সেই দুটো স্পিসিস সেম গ্রুপের মধ্যে, তাই তো, সেই দুটো স্পিসিস সেম গ্রুপের মধ্যে। এই যে এই কনসেপ্ট বা এই ধারণা এখানে আমরা দেখতে পেয়েছি কোথায় না তোমার ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তো এই সিস্টেমটাকে নিয়ে তারা ক্লাসিফিকেশনটা করেছে। এবার দেখো লাস্ট যে মানে 3 নম্বর যে ক্লাসিফিকেশন সেটাকে বলা হয় কি ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনের ক্ষেত্রে দেখো কি ক্যারেক্টার গুলোকে নেওয়া হয়েছে না, এখানে যত ক্যারেক্টার তোমাদের ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনে ছিল সেগুলোকেও নেওয়া হয়েছে, এবং তার সঙ্গে তোমার জুড়ে দেওয়া হয়েছে কি দেখো দেয়ার ইভলিউশনারি রিলেশনশিপ, যেটাকে আমরা বলি ফাইলোজেন। ইভলিউশনারি রিলেশনশিপটাকে আমরা কি বলি, ফাইলোজেনি। তাহলে ফাইলোজেনি ক্যারেক্টার গুলো অর্থাৎ কতটা ইভলিউশনারি সিগনিফিকেন্স রয়েছে দুটো অর্গানিজমের মধ্যে, এই জিনিসটাকে ঢুকে দেওয়া হলো। বাকি যে সমস্ত ক্যারেক্টার আমরা ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন নিয়েছি সেগুলোর সঙ্গে এটাকেও জুড়ে দেওয়া হলো। হ্যাঁ, তো এই জন্য বলছে ইভলিউশনারি রিলেশনশিপ অফ দ্য অর্গানিজমস ইজ নন এজ দ্য ফাইলোজেন। বুঝতে পারলে?
ফ্যালোজেনি কাকে বলছে না, এই যে ইভোলিউশনারি রিলেশনশিপটাকে কোনো অর্গানিজমে স্টাডি করা হচ্ছে সেটাকে আমরা ফ্যালোজেনি বলি। এবং যে সায়েন্টিস্ট গুলো এই ফ্যালোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনের সঙ্গে জড়িত বা জড়িত বলতে পারো, মানে তারা নিজেরাই এই ফ্যালোজেনেটিক ক্লাসিফিকেশন গুলোকে করেছে। যেমন এই দেখো এইচলার বা তোমার হাচিনসন, তাক্তাজান, অসওয়াল্ড, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার অসওয়াল্ড টিপ্পো, এরা হচ্ছে কি তোমার এই তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি ফ্যালোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন করেছে। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে তো? এই ফ্যালোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন কিন্তু করেছে। শুনছো তো মন দিয়ে নাকি? বুঝতে পারছো? কি গো সৌম্য, রূপালী, শুনতে পাচ্ছ তো সবাই? যাই হোক, দেখো তাহলে এখানে এই ফাইনালি ক্লাসিফিকেশনে আমরা দেখলাম যে হচ্ছে কি তারা এই সমস্ত সাইন্টিফিক, এটা ভালো করে পড়বে কারণ এগুলো থেকে লাইন তোলা কোশ্চেন দেবে। আচ্ছা, এবার দেখো আমরা পড়বো কি তোমাদের সিলেবাস অনুযায়ী থ্রি ডোমেইন সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ঠিক আছে, স্যার এখান থেকে আগের বারে কোশ্চেন দিয়েছিল, কোন একটা বিজ্ঞানীর নাম দিয়েছিল, সালটা দিয়ে দিয়েছিল। একদম একদম, হ্যাঁ। তোমরা প্রিভিয়াস ইয়ারটা আমি আছে তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, তোমাদের গ্রুপেই দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, তোমরা একটু দেখে নেবে, উত্তর সমেত পড়া আছে। ঠিক আছে, তোমরা দেখে নেবে, যদিও আমি এর আগেও তোমাদেরকে দিয়েছি, তোমরা দেখেছো, তাই না, টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে এর আগেও পাঠিয়েছিলাম, বা একটা ভিডিও রয়েছে যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা হয়েছিল। আজকেই আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেবো আর পিডিএফটাও দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে যে সাবজেক্ট থেকে কি কি ধরনের কোশ্চেন হয়। ঠিক আছে, আজকে ক্লাসের পরেই আমি প্রিভিয়াস ইয়ার যেটা হয়েছিল মানে 2023-এ যেটা হয়েছিল তার সলিউশন ভিডিও আর যেটা পিডিএফ, যেটা তোমার প্রিভিয়াস ইয়ারের যে পিডিএফ অ্যান্সার সমেত, ওটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, যে কি ধরনের কোশ্চেন হয়, খুব একটি বেশি কষ্ট হয় না, আমি আমি যতটুকু দেখলাম যে তোমাদের খুব বেশি মানে নিচের নিচের থেকেও বরং সোজা হয়, তাই না? কি ওদিকে ঠিক বলছি তো? নিচের যে কোশ্চেন হয় তার থেকে বরং সোজা হয়, তাই তো? হ্যাঁ স্যার, কোয়েশ্চেন সোজা কিন্তু খুব ডিটেলসে পড়তে হবে। হ্যাঁ, ডিটেলসে পড়তে হবে, একদম ঠিক বলেছো, অনেকগুলো হ্যাঁ মানে ইনফরমেশন। একদম ভিতরে খুব ছোট ছোট ইনফরমেশন, যেগুলো আমরা ভাবি যে আসবে না বলে ইগনোর করা, হয়তো এটা আসবে না বলে চলে যায়, হুম, সেই ছোট ছোট কোয়েশ্চেন গুলো ওরা খুব বেশি দেয়। একদম একদম, মানে আমি এটাও দেখলাম যে একটা কোশ্চেনে অনেকগুলো ইনফরমেশন একসঙ্গে দিয়ে কোশ্চেনটা করা হয়েছে, তাই না, অনেকগুলো হ্যাঁ ইনফরমেশন, হ্যাঁ। মাল্টিপল ইনফরমেশন দিয়ে কোশ্চেনটাকে তৈরি করা হয়েছে। মানে ধরো তুমি দুটো ইনফরমেশন জানো বাকি জানো না, তখন তোমার কিন্তু সেই হ্যাঁ কোশ্চেনটা সেটা সেটা অ্যান্সার খুব করতে অসুবিধা হয়ে যায়। অসুবিধা হয়। হ্যাঁ, ওটাই দেখলাম। চলো দেখো, এবার দেখো, দ্য কনসেপ্ট অফ দ্য থ্রি ডোমেইন সিস্টেম অফ ক্লাসিফিকেশন ওয়াজ গিভেন বাই কার্ল লুস, তোমরা জানো 1969-এ। ঠিক আছে, তোমার হচ্ছে কি কার, না এটা 1969-এর পরে 1970-র দিকেও দিয়েছিল, আবার 72-তেও করেছিল। তো কার্ল লুস এরা কি করেছে না, তারা মানে তোমার কার্ল লুস হচ্ছে কি করলো কি না, ইভলিউশনারি মোড অফ দ্য মডেলের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করলো। এবং তার যে প্যারামিটার গুলো ছিল কি কি না, তার প্যারামিটার ছিল, একটা ছিল তোমার ভেরিয়েশন অফ দ্য সিকোয়েন্স অফ দ্য নিউক্লিওটাইড ইন দ্য আরএনএ, অর্থাৎ আরএনএ যে সিকোয়েন্স, মানে এগুলো তো তৈরি করবে নিউক্লিওটাইড, তো সেই নিউক্লিওটাইডের সিকোয়েন্স, তারপর হচ্ছে কি তোমার বিশেষ করে 16S RRNA, তাই না, এগুলো ক্লাসিফিকেশনে তারা খুব আহ, আহ, বিস্তারিত তারা আলোচনা করেছিল তাদের সিকোয়েন্স নিয়ে। আর লিপিড স্ট্রাকচার অফ দ্য সেল মেমব্রেন এন্ড দেয়ার সেন্সিটিভিটি টু দ্য অ্যান্টিবায়োটিক্স, অর্থাৎ লিপিড স্ট্রাকচার যেটা মেমব্রেনে দেখা যায় সেল মেমব্রেনে, এবং তাদের হচ্ছে কি তোমার অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি কেমন রয়েছে, এই ক্যারেক্টারের উপর ভিত্তি করে তারা মানে এই কার লুজ কি করলো না, তার এই টোটাল হচ্ছে কি তোমার লিভিং ওয়ার্ল্ডকে তিনটে ভাগে ভাগ করলো। তিনটে ভাগ কি ছিল তোমরা জানো? একটা দেখো দেখো আর্কিয়া, একটা তোমার হচ্ছে কি তোমার যেটাকে আমরা আর্কিব্যাকটেরিয়া বলি, আর একটা তোমার ব্যাকটেরিয়া যেটা আমরা ইউব্যাকটেরিয়া বলি, আর একটা ইউকেরিয়া যেটা আমরা ইউকেরিওস বলি, তাই না? তো সেক্ষেত্রে এই তিনটে ভাগে যে ভাগ করা হলো, একটা আর্কিয়া, ব্যাকটেরিয়া, ইউকেরিয়া, এটাকে বলা হয় থ্রি ডোমেইন সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তো প্রথমে আমরা দেখবো এই যে আর্কিয়া বা আর্কিব্যাকটেরিয়া, তো তোমরা জানো যে আর্কিব্যাকটেরিয়াকেও আমরা তিনটে ভাগে ভাগ করি, তাই না? একটা কি বলা হয়, এটাকে তিনটে ডিভিশনে ভাগ করা হয়। সেই তিনটে ডিভিশন কি ছিল? একটা ছিল তোমার আহ তোমার হচ্ছে কি মিথানোজেন্স, মিথানোজেন্স, একটা ছিল হেলোফাইলস, হেলোফাইলস, আর একটা ছিল তোমার থার্মোএসিডোফাইলস, থার্মো এসিডোফাইলস। আর একটা ছিল না, সালফার কি একটা। না, এই তিনটে দেবো,
মানে আর্কিব্যাকটেরিয়া তিনটা ছিল, একটা মিথানোজেন্স, আর হচ্ছে কি তোমার যেটা তুমি সালফার বলতে মিথেন সালফার না, মিথেন গ্যাস তৈরি করে মিথানোজেন্স। তারপর হেলোফাইলস, যারা লবণাক্ত বা লবণ বা স্যালাইন ওয়াটারে বা স্যালাইন স্যালাইন কনসেন্ট্রেশন যেখানে বেশি থাকবে সেখানে জন্মাবে। আর থার্মোএসিডোফাইলস মানে যেখানে টেম্পারেচার এবং অ্যাসিডিটি প্রচুর পরিমাণে থাকবে। এবার দেখো এই আর্কিব্যাকটেরিয়ার কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো দেখে নাও, এটা এনসিইআরটি থেকেই বৈশিষ্ট্যগুলোকে তুলে দেওয়া হয়েছে। দেখো দে আর, এটা এরা হচ্ছে প্রোক্যারিওটিক হবে, বুঝতে পারলে? আর্কিব্যাকটেরিয়া যারা তারা প্রোক্যারিওটিক হবে। Unlike bacteria eukaryotes, the membrane of Archaebacteria are made up of branched hydrocarbon chain and that are attached to glycerol via তোমার হচ্ছে কি ইথার লিঙ্কেজ। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার দেখতে পাই কি যে এরা, এদের ক্ষেত্রে মানে আর্কিব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে যে সমস্ত অর্গানিজমস গুলো রয়েছে তাদের যে সমস্ত মেমব্রেন গুলো, প্লাজমা মেমব্রেন গুলো, তারাও কিন্তু ব্যাকটেরিয়া এবং ইউক্যারিয়ার মতো কি হয় না, ব্রাঞ্চ হাইড্রোকার্বন চেন নিয়ে গঠিত হয়। এবং সেক্ষেত্রে সেই চেনগুলো পরস্পর অ্যাটাচ থাকছে গ্লিসারল তোমার হচ্ছে কি লিঙ্কেজ, যে বন্ধনের মাধ্যমে তারা লিঙ্কেজ যুক্ত থাকে। এবং দ্য ওয়াল অফ দ্য আর্কিয়ার ক্ষেত্রে ডু নট পজেস পেপটাইডোগ্লাইকেন। নর্মালি আমরা জানি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে সেল ওয়াল তৈরি হয়, সেই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে সেল ওয়ালটা তৈরি হয় তার নাম হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। কিন্তু পেপটাইডোগ্লাইকেন সিস্টেমটা আর্কিব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবং দে আর দ্য সেন্সিটিভ টু দ্য সার্টেন অ্যান্টিবায়োটিক্স, অর্থাৎ অ্যান্টিবায়োটিক কন্ডিশনে কিন্তু তারা খুবই সেন্সিটিভ, সরি নট সেন্সিটিভ, এবং তারা সেন্সিটিভ নয়, হুইচ আর এফেক্ট ব্যাকটেরিয়া বাট আর সেন্সিটিভ টু অ্যান্টিবায়োটিক যেটা সেন্সিটিভ টু ইউক্যারিওটস। অর্থাৎ ইউক্যারিওটস কিংবা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেন্সিটিভ হলেও এই আর্কিব্যাকটেরিয়ার ক্ষেত্রে খুব একটা বেশি সেন্সিটিভ না, কারণ এরা যেহেতু হচ্ছে কি প্রায় সর্বত্র বিরাজমান থাকে, বা তোমার বলতে পারো যে এক্সট্রিম কন্ডিশন গুলোতে থাকে, তো এই জন্য নন সেন্সিটিভ। আচ্ছা, দে আর ইউনিকনেস ইজ দ্য প্রেজেন্স অফ দ্য আরআরএন। এদের আরআরএন এর যে ইউনিকনেসটা আমরা দেখতে পাই, এবং দে আর মোস্ট প্রিমিটিভ কন্ডিশন, এটাও তোমরা মনে রাখবে। এরা প্রথমের দিকে এসছে, ঠিক আছে, অরিজিন অফ লাইফ হিসাবে এরা প্রথমের দিকে এসছে, বা আর্থ ক্রিয়েশনের পরের দিকে এরা এসছে, তো সেক্ষেত্রে এরা মোস্ট প্রিমিটিভ হয়। আচ্ছা, আর্কিয়া ক্যান লিভ ইন এক্সট্রিম এনভায়রনমেন্ট, যেটা বললাম এক্সট্রিম এনভায়রনমেন্ট কেন, যেহেতু এরা তোমার থাকছে কোথায়, এরা মিথার মানে তোমার হচ্ছে কি যেখানে মিথেন গ্যাস পাওয়া যায়, যেখানে লবণের কনসেন্ট্রেশন বেশি রয়েছে, যেখানে তোমার থার্মোএসিডোফাইলস কন্ডিশন রয়েছে, তাহলে এরা সব জায়গায় বিরাজমান। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে কি, দেখো তাহলে এটার জন্য আমরা কি দেখতে পাচ্ছি না, এরা হচ্ছে প্রায় সর্বত্র বিরাজমান, এবং এরা হচ্ছে কি তোমার এই তিনটে ভাগ, মিথানোজেন, সেলোফাইলস এবং থার্মোএসিডোফাইলস। এবার দেখো ব্যাকটেরিয়া, 2 নম্বর যে ভাগটা ছিল, মানে তোমার হচ্ছে কি 3 ডোমেনের ক্ষেত্রে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলছে যে ব্যাকটেরিয়া পজেসেস দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। কি কি ক্যারেক্টারিস্টিক্স? এরাও দেখো প্রোক্যারিওটিক হয়, এবং সেই সঙ্গে দেয়ার সেল মেমব্রেন ইজ কম্পোজড অফ আনব্রাঞ্চড ফ্যাটি অ্যাসিড চেন অ্যাটাচ টু দ্য গ্লিসারল ভায়া এস্টার লিঙ্কেজ। এরা এদের ক্ষেত্রেও সেই এদের যে সেলুয়াল বা সরি সেল মেমব্রেন যেটা আনব্রাঞ্চ ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত হবে, এবং তারা পরস্পর গ্লিসারল এস্টার লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হবে। এবং এদের ক্ষেত্রে সেলুয়ালটা তৈরি হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। তোমরা জানো পেপটাইডোগ্লাইকেনের দুটো উপাদান থাকে, একটা হচ্ছে তোমার এন এসিটাইল গ্লুকোসামাইন, যেটাকে আমরা এনএজি আর এনএএম বলি, এন এসিটাইল মিটামিক অ্যাসিড, এই দুটো কম্পোনেন্ট নিয়ে গঠিত হয়। আচ্ছা, এবং সেই সঙ্গে দেখো দে আর সেন্সিটিভ টু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক্স। এই যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক্স সেন্সিটিভ হয়, বাট দে আর মোস্টলি রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্স, হ্যাঁ, হুইচ এফেক্ট ইউক্যারিওটস। আচ্ছা, ব্যাকটেরিয়া হ্যাভ নেকেড ডিএনএ মলিকুলস দ্যাট লাইজ ইন দ্য সেল সাইটোপ্লাজম, তাই না? এদের ক্ষেত্রে যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে তোমার হচ্ছে জেনেটিক মেটেরিয়াল বলতে পারো, বা ডিএনএ মলিকুলস গুলো নেকেড কন্ডিশনে থাকে, যেটাকে আমরা কি বলি, এই নেকেড ডিএনএটাকে আমরা কি বলি, নিউক্লিয়েট কিংবা জিনোফোর বলি। নিউক্লিয়েট নিউক্লিয়েট বা জেনোফোর আমরা বলে থাকি। তাহলে এই নিউক্লিয়েট কিংবা জেনোফোরটা আমরা দেখতে পাচ্ছি কোথায়, এদের তোমার হচ্ছে কি সাইটোপ্লাজম। আচ্ছা, দ্য দ্য আরএনএ ও ব্যাকটেরিয়া ইজ ডিফারেন্ট ফ্রম দ্য অফ দ্য আর্কিয়া এন্ড ইউক্যারিয়া। হ্যাঁ, এই আর্কিয়া কিংবা ইউক্যারিয়া থেকে এদের আরএনএটা হচ্ছে ডিফারেন্স হয়। এদের রাইবোজোম হচ্ছে তোমার 70S টাইপসের হয়। 70S টাইপের ক্ষেত্রে দুটো ইউনিট থাকে, একটা 50S এবং হচ্ছে একটা 30S। এই দুটো হচ্ছে কি তোমার সিস্টেম আমরা দেখতে পাই। আর এক্সাম্পল হচ্ছে তোমার মাইকোপ্লাজমা, সাইনোব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এরা সবাই কিন্তু কি হয় না এই ব্যাকটেরিয়া আন্ডারের মধ্যে পড়ছে। এবার দেখো, এবার হচ্ছে তোমার ইউক্যারিওটস। ইউক্যারিওটস এর ক্ষেত্রে তোমরা জানো সবাই যে এরা হচ্ছে ইউক্যারিওটিক যে হয়ে থাকবে ইউক্যারিওটিক সেল। এবং এদের ক্ষেত্রে কি হয়, দ্য সেল মেমব্রেন ইজ কম্পোজড অফ
ট্রাইলেমিনার প্রোটিন লিপিড প্রোটিন লেয়ার, মানে যেটা পিএলপি যে স্ট্রাকচারটা প্রোটিন লিপিড প্রোটিন, এটা আমরা দেখতে পাই। এই যে ব্যাকটেরিয়া তোমার হচ্ছে কি মতন, এদের ক্ষেত্রে প্রোটিন লিপিড প্রোটিন আমরা স্ট্রাকচার দেখতে পাই। নট অল ইউক্যারিওটস possess cell wall but few of them possess cell wall, মানে এদের ক্ষেত্রে আমরা সেল ওয়াল দেখতে পাই। হুম, তোমরা জানো সবার ক্ষেত্রে থাকে না, যারা এনিমেল থাকে না, বাকি প্ল্যান্ট বা ফাঙ্গি টাঙ্গির ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবং ইউক্যারিওটস আর রেজিস্ট টু দ্য ট্রেডিশনাল অ্যান্টিবায়োটিক্স। হ্যাঁ, তো তারা রেজিস্ট করতে পারে ট্রেডিশনাল যে সমস্ত অ্যান্টিবায়োটিক গুলোকে। এবং এদের হেরিডিটি ম্যাটেরিয়াল, যেটা জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, সেটা নিউক্লিয় প্রোটিন ফাইবার কম্প্রাইজিং ডিএনএ এবং বেসিক প্রোটিন, যেটা হিস্টোনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তারা ক্রোমোজোম ফর্ম করে, তোমরা জানো। তাহলে এই যে হিস্টোন প্রোটিন, যেটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে দেখা যাবে, যেটা প্রোক্যারিওটিকের দেখা যাবে না, তো সেই হিস্টোন প্রোটিন যেটা ডিএনএ এর সঙ্গে কম্প্রাইজিং কন্ডিশনে থেকে তারা কি করছে না, ইউক্যারিওটসের তোমার জেনেটিক ম্যাটেরিয়ালটাকে তৈরি করছে। এবার ইউক্যারিওটস এর দ্য রাইবোজোম অফ দ্য এইটিএস টাইপস, ঠিক আছে, ইউক্যারিওটস এর রাইবোজোম কি হয়, এইটিএস টাইপস আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং দেখো ইউক্যারিওটস আর ফার্দার ডিভাইডেড ইনটু 4 কিংডমস। কি কি? এই ইউক্যারিওটকে আমরা 4টা কিংডমে কি কি ভাগ করেছি, যেমন তোমরা জানো যে কিংডম প্রতিষ্ঠা, কিংডম মাইকোটা, কিংডম প্লান্টি এবং কিংডম এনিমেলিয়া। এই জন্য দেখো, যেটা থ্রি ডোমেইন সিস্টেম অফ ক্লাসিফিকেশন, সেটাকে আমরা অন্য নামে কি বলি গো? যেটা থ্রি ডোমেইন সিস্টেম, সেটাকে আমরা অন্য নামে কি বলি? সেটাকে আমরা 6 কিংডম বলি, তাই তো? 6 কিংডম ক্লাসিফিকেশন কি কি হলো? এই যে আর্কিয়া, ব্যাকটেরিয়া, তারপর প্রতিষ্ঠা, মাইকোটা, তারপর হচ্ছে প্ল্যান্টি, এনিমেলিয়া। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই দেখো, না প্রোটিস্টা, মাইকোটা, প্ল্যান্টি, এনিমেলিয়া, এই সিস্টেমগুলো আমরা দেখতে পাই কোথায় না, বাকি হচ্ছে কি তিনটে দুটোর সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা নর্মালি 6 কিংডম হিসাবে আমরা দেখতে পাই। চলো এবার দেখো, এবার নেক্সট যদি আমরা দেখি, তোমাদের রয়েছে ট্যাক্সোনমি, ঠিক আছে, ট্যাক্সোনমি এগুলো নিয়ে আমরা ডিটেলসে পরে জানবো, ঠিক আছে, তোমরা জাস্ট সিলেবাসটাকেই মেনটেন করে করা হয়েছে। তো ট্যাক্সোনমির ক্ষেত্রে তোমরা জানো যে একটা ব্রাঞ্চ অফ সায়েন্স যেটা ডিলস করছে কি ক্লাসিফিকেশন, ঠিক আছে, ঠিক আছে। প্রথম হচ্ছে ট্যাক্সোনমি যে টার্মটাকে যিনি ইউজ করেছিলেন তার নাম কি, এপিডি ক্যান্ডল, তাই না? এই এপিডি ক্যান্ডল নিয়ে তোমাদের মনে হয় ইএমআরএস এর কোশ্চেন ছিল। এবং লিনিয়াস দেখো ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়, ঠিক আছে, লিনিয়াসকে কি বলা হয়, ফাদার অফ ট্যাক্সোনমি। কিন্তু ট্যাক্সোনমি টার্মটা প্রথমে কে ইউজ করেছে না, প্রথমে ইউজ করেছে হচ্ছে কি তোমার এপিডি ক্যান্ডলে, তোমার হচ্ছে কি, আর ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয় কাকে, তোমার হচ্ছে কি লিনিয়াসকে। বুঝতে পারলে কি বলছি? শুনতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ স্যার, পাচ্ছি। দেখো এবার দেখো, এবার হচ্ছে কি দেখো, এবার বলছি দ্য ফান্ডামেন্টাল এলিমেন্টস অফ দ্য ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির কিছু ফান্ডামেন্টাল এলিমেন্ট আমরা দেখতে পাই। যেমন ফার্স্ট বলছে দেখো, ক্যারেক্টারাইজেশন এন্ড আইডেন্টিফিকেশন ফার্স্ট, তোমার হচ্ছে কি এলিমেন্ট। 2 নম্বর বলছে দেখো নমেনক্লেচার। 3 নম্বর বলছে দেখো ক্লাসিফিকেশন। তো ক্যারেক্টারাইজেশন এন্ড আইডেন্টিফিকেশনের মধ্যে বলছে দিস ইনক্লুডস, হ্যাঁ, ডিটারমিনেশন অফ দ্য সিমিলারিটিস অফ দ্য অর্গানিজমস উইথ এন অলরেডি নন অর্গানিজমস বেসড আপন সাইন্টিফিক স্পেসিফিক ক্যারেক্টার্স। নমেনক্লেচার কি বলছে দেখো, তাদেরকে আমরা নামকরণ করছি। হ্যাঁ, ইট ইজ ডিটারমিনেশন অফ দ্য কারেক্ট নেম অফ দ্য অর্গানিজমস অ্যাকর্ডিং টু এস্টাবলিশমেন্ট ইউনিভার্সাল রুলস। ক্লাসিফিকেশন হচ্ছে কি তাদেরকে আমরা গ্রুপে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে, অর্থাৎ কে কোন ক্লাসে যাবে সেটাকে আমরা ভাগ করে দিচ্ছি। তাহলে এই ফান্ডামেন্টাল এলিমেন্ট হিসাবে ট্যাক্সোনমির ক্ষেত্রে আমরা 3টে ইউনিট দেখতে পাই, একটা ক্যারেক্টারাইজেশন এন্ড আইডেন্টিফিকেশন, নমেনক্লেচার এন্ড ক্লাসিফিকেশন, ঠিক আছে। চলো এবার দেখো, এবার টাইপস অফ ট্যাক্সোনমি। ট্যাক্সোনমিকে আমরা বেসিক্যালি অনেকগুলো ভাগে ভাগ করি। যেমন হচ্ছে দেখো সাইটো ট্যাক্সোনমি। সাইটো ট্যাক্সোনমি কাকে বলছে না, সাইটো ট্যাক্সোনমি বলছে কি তোমার সাইটোলজিক্যাল ক্যারেক্টার অফ দ্য প্ল্যান্ট ইন ক্লাসিফিকেশন, মানে যে ক্লাসিফিকেশনে আমরা কোনো প্ল্যান্টের ক্ষেত্রে সাইটোলজিক্যাল ক্যারেক্টারগুলোকে নিয়ে করি তাকে বলা হচ্ছে সাইটোট্যাক্সোনমি, ঠিক আছে। এবার ক্যারেক্টার ইউজ ইন দ্য সাইটোট্যাক্সোনমি, আর সেই সাইটোট্যাক্সোনমির মধ্যে কি কি ক্যারেক্টার আছে ভালো করে মনে রাখবে। ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোম মরফোলজি, ক্রোমোজোম সাইজ, টোটাল লেন্থ অফ দ্য ক্রোমাটিন আর্ম রেশিও, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কনস্ট্রিকশন, ক্রোমোজোমাল বিহেভিয়ার, ক্রোমোজোম বিহেভিয়ার এট মিয়োসিস। এই সমস্ত জিনিস নিয়ে আমরা কি করেছি, সাইটোট্যাক্সোনমিটা করেছি। ক্যারিও ট্যাক্সোনমি কাকে বলা হয় না, ক্যারিও ট্যাক্সোনমি ইজ দ্য বেস্ট অন দ্য নিউক্লিয়াস এন্ড ক্রোমোজোম, অর্থাৎ নিউক্লিয়াসের ক্যারেক্টার এবং ক্রোমোজোমের ক্যারেক্টার গুলোকে নিয়ে ক্যারিও ট্যাক্সোনমি করা হয়। কিরকম না, প্যাটার্ন অফ দ্য ক্রোমোজোমাল ব্যান্ড, ডার্ক ব্যান্ড বা লাইট ব্যান্ড, এই সমস্ত জিনিস নিয়ে করা হয়।
আর একটা রয়েছে কেমোটেক্সোনমি। কেমোটেক্সোনমি কাকে বলছে, না কেমিক্যাল ক্যারেক্টারগুলোকে নিয়ে যখন আমরা কোনো টেক্সোনমি প্রবলেমসগুলোকে সলভ করি, ঠিক আছে। তো সেই কেমিক্যাল প্রবলেমগুলো মানে কি কি ক্যারেক্টার নেওয়া হয়, অ্যালকালয়েড, ক্যারোটিনয়েড, হ্যাঁ, টেনিনস, পলিস্যাকারাইড, নিউক্লিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যারোমেটিক কম্পাউন্ডস, এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে নিয়ে তোমার হচ্ছে কি কেমিক্যাল ক্যারেক্টারগুলোকে নিয়ে যখন ট্যাক্সোনমি প্রবলেমগুলোকে স্টাডি করা হয়, যে গ্রুপিং করা হয়, তখন তাকে আমরা কি বলি, কেমোট্যাক্সোনমি। হয়েছে। এবার দেখো, এবার মডার্ন বেসিস অফ মডার্ন ট্যাক্সোনমি স্টাডিজ। এবার দেখো আমরা নর্মালি দেখো কি করি, না বর্তমানের সাপেক্ষে আমরা কিছুটা চেঞ্জ করেছি আমাদের থিঙ্কিং বা আমাদের কাজকর্ম, যাতে করে আমরা জানতে পারি যে আমাদের মডার্ন ট্যাক্সোনমিটাকে কতটা আমরা উন্নত করতে পারি। তো তার জন্য এখন যে সমস্ত স্টাডি করা হয়, সেই স্টাডিতে দেখো শুধুমাত্র যে একটাই ক্যারেক্টারগুলোকে নিয়ে করা হচ্ছে তা নয়। দেখো কি কি রয়েছে, যেমন এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার কম্পারেটিভ স্টাডি করা হয়, স্ট্রাকচার অফ দ্য সেল মানে সাইটোলজিটাকেও ইনক্লুড করা হয়েছে, এমব্রায়োলজিটাকেও ইনক্লুড করা হয়েছে মানে যেটা ডেভেলপমেন্টাল প্রসেস, ইকোলজিক্যাল ইনফরমেশন অর্থাৎ একটা মানে ইকোলজিটাকেও স্টাডি করা হচ্ছে ওই অর্গানিজমটাকে গ্রুপিং করার জন্য, এবং ওভারঅল তার ইভলিউশনারি রিলেশনশিপ অর্থাৎ তার অরিজিন কবে হয়েছে, তাদের মধ্যে দুটোর মধ্যে কি সাদৃশ্য রয়েছে, কি বৈসাদৃশ্য রয়েছে। তাহলে এই মডার্ন টেক্সোনমিতে এতগুলো ব্রাঞ্চকে নিয়ে আমরা কি করেছি, না এখন কাজকর্ম করে ক্লাসিফিকেশন করা হয়েছে। আচ্ছা, টেক্সোনমি যেহেতু আমরা পড়ছি, তার সঙ্গে একটা টার্ম না এলেই নয়, সেটা হচ্ছে সিস্টেমেটিক্স। তো দেখো এই সিস্টেমেটিক্স এমন একটা টার্ম, যেটা একটা ল্যাটিন টার্ম, যেটাকে বলা যায় সিস্টেমা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কি দেখো সিস্টেমিক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অর্গানিজমস। কোনো একটা অর্গানিজমসকে সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো ইট ওয়াজ ফার্স্ট ইউজ বাই দ্য ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস প্রথম কিন্তু এই সিস্টেমেটিক্স টার্মটাকে ফার্স্ট ইউজ করেছিলেন। অ্যাকর্ডিং টু হিম, সিস্টেমেটিক্স ইজ দ্য ডিসিপ্লিনস অফ বায়োলজি which deals the kind and diversity of organisms and the existing relationship among them। অর্থাৎ এক্সিস্টিং যে সমস্ত অর্গানিজমস রয়েছে তাদের ডাইভার্সিটি গুলো এবং তাদের মধ্যে রিলেশনশিপ গুলো কেমন রয়েছে, সেগুলোকে আমাদের জানতে সাহায্য করে। এবার নিউ সিস্টেমেটিক্স বা যেটাকে আমরা বলছি বায়ো সিস্টেমেটিক্স বা নিও সিস্টেমেটিক্স ইজ দ্য বেস্ট অন দ্য আপন অল ক্যারেক্টার্স। কি কি ক্যারেক্টার্স, তাহলে নিও সিস্টেমেটিক্স বা নিউ সিস্টেমেটিক্স বা বায়ো সিস্টেমেটিক্সে মরফোলজি, সাইটোলজি, ইকোলজি, বায়োকেমিক্যাল বা জেনেটিক্যাল ক্যারেক্টারগুলোকে নিয়ে করা হয়েছে। আর এই নিউ সিস্টেমেটিক্স এই টার্মটাকে প্রথম কে উদ্ভাবন করেন, এটা মনে রাখবে, এটা পরীক্ষা দিতে পারে। দ্য টার্ম নিউ সিস্টেমেটিক্স ওয়াজ কয়েন্ড বাই দ্য জুলিয়ান হাক্সলি। ঠিক আছে, তাহলে জুলিয়ান হাস্কি তিনি কি করলেন, হাক্সলি তিনি হচ্ছে কি তোমার এই নিউ সিস্টেমেটিক্স টার্মটাকে ইন্ট্রোডিউস করলেন। আচ্ছা, বেসিস ইউনিট অফ দ্য ক্লাসিফিকেশন ইজ প্রপোজড ওর সাবস্পিসিস ফর এ নিউ সিস্টেমেটিক্স। বুঝতে পারলে, অর্থাৎ যখন হচ্ছে কোনো একটা তোমার স্পিসিসের বৈশিষ্ট্যটা যখন হচ্ছে ওই স্পিসিস থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি, সেটা সাবস্পিসিস হিসাবে গণ্য হচ্ছে। এবার দেখো দ্য মেন ইউজ অফ সিস্টেমেটিক্স। তাহলে এই সিস্টেমেটিক্স আমরা কোথায় ব্যবহার করছি, সিস্টেমেটিক্সটাকে কোথায় ব্যবহার করছি, না সিস্টেমেটিক্সটাকে আমরা ব্যবহার করছি, দেখো ইট হেল্পস ইন দ্য প্রোভাইডিং নলেজ অফ গ্রেট ডাইভার্সিটি অফ দ্য অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস। অর্থাৎ এটা আমাদেরকে হেল্প করতে সাহায্য করছে। দেখো ইট হেল্পস ইন প্রোভাইডিং নলেজ অফ গ্রেট ডাইভার্সিটি অফ অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্টস। অর্থাৎ আমাদের প্ল্যান্ট কিংবা অ্যানিমেল সম্বন্ধে সমস্ত জ্ঞান তথ্যগুলোকে জানার জন্য। It provides information regarding the evolution that took place among plants and animals by knowing their distribution, relationship, habitat. In thus gives a vivid picture of entire organisms, organic diversity। হ্যাঁ, তাহলে এটা আমাদের ক্ষেত্রে একটা পুরো পিকচারটাকে সাজিয়ে তুলতে বা তোমাদেরকে দেখাতে সাহায্য করছে। It helps in the identification of fossils, which gives useful information about the phylogeny of organisms। অর্থাৎ আমাদেরকে দেখো এখানে ফাইলোজেনি স্টাডি ক্ষেত্রে বা ফসিল ইনফরমেশন জানার জন্য সিস্টেমেটিক্স অনেকটাই হেল্প করছে। ঠিক আছে, এটাও মনে রাখবে। আচ্ছা, এবার দেখো কিছু স্লাইড আমরা দেখবো, যেখানে জাস্ট আমরা ডিফারেন্সের মাধ্যমে বা ডিফারেন্স ক্যারেক্টারিস্টের মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করব। যেমন ক্লাসিক্যাল টেক্সোনমির সঙ্গে মডার্ন টেক্সোনমির কি আমরা ডিফারেন্ট দেখতে পাই। দেখো ক্লাসিক্যাল টেক্সোনমিতে আমরা কি দেখলাম, না এখানে ডিলস করছে দেখো তোমার হচ্ছে কি মরফো স্পিসিস বা স্পিসিস দ্যাট আর ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ দ্য মরফোলজিক্যাল ক্যারেক্টার। বাট মডার্নের ক্ষেত্রে আমরা কি দেখলাম, বায়োলজিক্যাল স্পিসিস ক্যারেক্টার হিসাবে আমরা দেখতে পেলাম। এটা দেখো টাইপোলজিক্যাল কনসেপ্ট, আর এটা তোমার দেখো ইট ইজ পপুলেশন ওর বায়োসিস্টেমেটিক কনসেপ্ট। স্পিসিস আর কনসিডার টু বি স্ট্যাটিক, আর এখানে স্পিসিস গুলোকে ডাইনামিক্স মনে করা হয়। ইট ডাজ নট স্টাডি ইভলিউশন এন্ড ইন্টাররিলেশনশিপ এবং স্পিসিস, ইট স্টাডিজ প্রিমিটিভনেস, অ্যাডভান্সমেন্ট,
অ্যাডভান্সমেন্ট এবং দেয়ার ইন্টার রিলেশনশিপ এবং স্পিসিস। আচ্ছা, সেই সঙ্গে দেখো ট্যাক্সোনমি সিস্টেমেটিক যেটা আমরা পড়লাম, এটাও দেখো এখানে কি কাজ করা হচ্ছে না, ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন। এখানে কি করা হচ্ছে, ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশনের সঙ্গে আরেকটা জুড়ে গেল কি, এফিনিটি। এফিনিটিটাকে আমাদের জানতে সাহায্য করছে। এবার দেখো ইউনিট অফ দ্য ট্যাক্সোনমি হচ্ছে স্পিসিস, আর সিস্টেমেটিক্সের ক্ষেত্রে ইউনিট অফ দ্য সিস্টেমেটিক্সের পপুলেশন। ভালো করে মনে রাখবে, ঠিক আছে, ভিভিআই। আচ্ছা, দিস টার্ম ওয়াজ গিভেন বাই এপিডি ক্যান্ডলে। এই ট্যাক্সোনমি টার্মটাকে প্রথম ব্যবহার করলেন এপিডি ক্যান্ডলে, আর লিনিয়ার সুইচিং প্রথম করলেন এই যেটা নিও সিস্টেমেটিক্স কে করেছিলেন, হাক্সলে, তাই না, হাক্সলি তিনি করেছিলেন। আচ্ছা, তারপরে দেখো আলফা বিটা এবং ওমেগা ট্যাক্সোনমি ওয়াজ দ্য গিভেন বাই, দেখো তোমার কিউরিল, এবং নিউ সিস্টেমেটিক্স আর গিভেন বাই এই দেখো জুলিয়ান হাক্সলে। ঠিক আছে, তিনি হচ্ছে কি তোমার নিউ সিস্টেমেটিক্স 1940-তে তিনি নিউ সিস্টেমেটিক্স কথাটি ব্যবহার করেন। চলো, তো আপাতত হচ্ছে কি তোমাদের আজকে যে বায়োলজি ক্লাসটা ছিল এতটাই ছিল। ঠিক আছে, আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস আমার, ঠিক আছে, তোমাদের যেহেতু আমি আজকে সিলেবাস ডিসকাস করলাম, তোমাদের মেটেরিয়াল কোথায় পাবে, কোন জায়গায় গেলে, বা রেকর্ডিং ভিডিও কোথায় পাবে, সেগুলো তোমাদেরকে দেখানো হলো। সেই সঙ্গে আজকে আমাদের যে বিষয় ছিল তোমাদের যে দেখলে যে দ্য লিভিং ওয়ার্ল্ড, ঠিক আছে, সিলেবাস গুলো তোমরা যা দেখতে পেলে, এখানে আর কিছু জিনিস বাকি আছে, আর একটা ক্লাস হলে এখানে শেষ হবে। যেমন তোমরা দেখলে এখানে কনসেপ্ট অফ দ্য, এই যে এই এই দু পর্যন্ত আমরা দেখলাম, এটা বায়োডাইভার্সিটি, নিডস অফ ক্লাসিফিকেশন, সিডোমেন সিস্টেম, ট্যাক্সোনমি এন্ড সিস্টেমেটিক্স। এবার পরের ক্লাসে আমরা দেখবো কনসেপ্ট অফ স্পিসিস, ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি এবং বায়োনোমিয়াল নোমেনক্লেচার। এই পার্টটা আমরা পরের ক্লাসে দেখবো। ঠিক আছে, তো আপাতত হচ্ছে কি তোমরা আজকে এই জিনিসগুলোই পড়ো। কি বলা বুঝতে পারলে, এই জিনিসগুলোই তোমরা পড়ো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? এতটাই তোমরা পড়ো আজকে। ঠিক আছে, আর বেশি ক্লাস নেবো না তোমাদের। হ্যাঁ স্যার। আমি চেষ্টা করছি তোমাদের যে 3টে ক্লাস হয়েছে তার উপরে তোমাদের মক টেস্ট গুলো তোমাদের এই অ্যাপ্লিকেশনে দিয়ে দেওয়ার। এই মক টেস্ট গুলো তোমরা টাইম করে তোমরা সাবমিট করে নাও। কি বলা বুঝতে পারলে? কারণ ওই মক টেস্ট গুলো প্র্যাকটিস করা দরকার রয়েছে, তোমাদের মক টেস্টও থাকবে রবিবার করে। তো সেই মক টেস্ট গুলো তোমরা টাইম মতন করে নেবে। আর আজকে তোমরা অবভিয়াসলি, ঠিক আছে, 7টা থেকে যে 8টা, যে রাত 7টা থেকে 8টা যে ক্লাসটা রয়েছে, ঠিক আছে, জেনারেল ইংলিশের জন্য, এটা কিন্তু তোমরা অবভিয়াসলি করবে, না হলে তোমরা কিন্তু পোস্ট পাবে, বলে দিলাম আমি আগে থেকে। কি বলা বুঝতে পারলে? ইংলিশটা মাস্ট করতে হবে তোমার। বুঝতে পেরেছো তো? ক্লাসটা কিন্তু মন দিয়ে করবে বাবা। ইংলিশটা কমসে কম না করলে কিন্তু ফেল করে যাবে। মানে জেনারেল পেপারে 40% না পেলে তো আর হবে না। তো ইংলিশের ক্লাসটা করবে, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আপাতত আজকে ক্লাসটা এতই থাকলো। আর পরে ক্লাসে আমরা নেক্সট দেখা হবে, ঠিক আছে? আপাতত ক্লাসটা এখানেই থাকলো, লেফট করে যাও।